সুপ্রিয় দর্শক, বিস্তার ফাউন্ডেশনের প্রতিদিনের আলোচনায় নাগরিক সংলাপে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতিদিনই এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কৃষির সাথে সম্পৃক্ত বিষয়, নিরাপদ খাদ্যের সাথে সম্পৃক্ত বিষয় এবং কৃষি অর্থনীতি এবং সমাজের সাথে সম্পৃক্ত বিষয়, সেগুলোকে নিয়ে আমরা কথা বলতে পারি, কথা বলার জন্য এখানে আসি। এবং আমাদের সাথে যুক্ত হন দেশের খ্যাতনামা কৃষি বিজ্ঞানী বা এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিগণ, এবং তাদের আলোচনা এবং আপনাদের পরামর্শ মতামতের উপর ভিত্তি করে আমরা যে সমস্ত জিনিসগুলোকে পাই সেগুলোকে আমরা আবার সুপারিশ আকারে সংশ্লিষ্ট ক্ষেত্রে পৌঁছিয়ে দিই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হবেন প্রখ্যাত ভ্যালু চেইন এক্সপার্ট এবং আমাদের দেশের একজন নামকরা কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান আছেন। আমাদের সাথে আলোচনায় একজন মোহাম্মদ কামরুজ্জামান, যিনি একজন খামারি এবং কন্ট্রাক্ট ফার্মিং করে থাকেন, এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন রুবাইয়াত সরোয়ার বলে একজন উদ্যোক্তা। আমরা তার কাছ থেকেও কিছু কথা শুনবো। আমরা বলে রাখি যে আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি এবং কন্ট্রাক্ট ফার্মিং। বাণিজ্যিক কৃষিটা হচ্ছে, আমরা জানি যে আগের যে খোরপোশের কৃষির জায়গায় আমরা বলছি কৃষিটাকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে, এবং লাভজনক ব্যবসায় পরিণত করতে গেলে অ্যাকচুয়ালি শুধুমাত্র ফরওয়ার্ড লিঙ্কেজে বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা থাকবেন তারাই ব্যবসা করবেন তা তো না, বরং খামারি যারা আছেন বা চাষি যারা আছেন তাদেরকে কিন্তু ব্যবসায়ের ভিতরে ঢুকাতে হবে। এবং এই স্টেক হোল্ডার গুলোকে যদি ব্যবসায়ী মনোজগৎ, ব্যবসায়ী যে এনভায়রনমেন্ট, তার ভিতরে যদি আমরা আনতে না পারি, তাহলে বাণিজ্যিক কৃষির ধারণাটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। কারণ বাণিজ্যিক কৃষি কিন্তু একজনের কৃষি না, দুইজনের কৃষি না, কৃষির সাথে সংশ্লিষ্ট সকল পক্ষেরই বাণিজ্য করার অধিকার এখানে তৈরি হবে। এবং সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। যারা যারা আজকে আলোচনা আছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং শ্রোতা মন্ডলী এবং দর্শক মন্ডলী যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আপনাদের পরামর্শ দেবেন এবং আপনারা আপনাদের পরামর্শ সহ আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন। আমি সর্বপ্রথমে জনাব আনিসুর রহমান আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনার সূত্রপাত ঘটানোর জন্য, কারণ আমরা বলছি বাণিজ্যিক কৃষি এবং সেটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ খোরপোশের কৃষির জায়গায় বাণিজ্যিক কৃষিতে যে ট্রান্সফরমেশন, এটি শুধুমাত্র ঘোষণা দিয়ে হয় না, এটি একটি দলিল তৈরি করে হয় না, এটির কিন্তু অনেকগুলো জায়গাতে অ্যাড্রেস করার ব্যাপার আছে। আমাদের ইনপুটের ক্ষেত্রে বাণিজ্য যেমন থাকবে, আউটপুটের ক্ষেত্রে বাণিজ্য থাকবে, এবং বাণিজ্য করার মতো দক্ষতা সক্ষমতা কিন্তু আমাদের কৃষক এবং উদ্যোক্তা সকলকে তৈরি করতে হবে। এবং যাদেরকে আমরা কৃষক বলছিলাম তাদেরকে কিন্তু আসলে উদ্যোক্তায় পরিণত করতে হবে যদি আমি বাণিজ্যিক কৃষিটাই করতে চাই। তাহলে এই যে বাণিজ্যিক কৃষি এবং তার সাথে কন্ট্রাক্ট ফার্মিং এর যে একটা সম্পর্ক বা এই বিষয়টির যে আজকের আলোচনা, এটি আপনি কিভাবে দেখছেন এবং আপনার কাছে এই আলোচনার অবতারণাটি আপনি কিভাবে করতে চান, আপনি যদি একটু প্রাথমিকভাবে আমাদের আলোচনা করেন, পরবর্তীতে আমরা অন্যদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। ওকে, ধন্যবাদ রেজা ভাই। আপনি কন্ট্রাক্ট ফার্মিং বিষয়টা আলোচনা করতে যে আপনি কন্ট্রাক্ট ফার্মিং এর পাশাপাশি আপনি বাণিজ্যিক কৃষিটাকেও নিয়ে এসেছেন, হুইচ ইজ ভেরি অবভিয়াস। আমরা আমরা আসলে এখন মানে আমরা নাইদার আমরা খোরপোশের কৃষি, সাবসিস্টেন্স এগ্রিকালচার, নাইদার আমরা কমার্শিয়াল এগ্রিকালচার, আমরা একটা ইন বিটুইন অবস্থার মধ্যে আছি। আমরা যদি সাবসিস্টেন্স এগ্রিকালচারের কথা বলি, তো সাবসিস্টেন্স এগ্রিকালচার বলতে আমরা যেটা মানে বুঝে থাকি যে খরপোশের কৃষি, অর্থাৎ কৃষকরা তার পরিবারের জন্য, তার নিজের জন্য যে পরিমাণ খাদ্য সামগ্রী পণ্য দরকার সেইটুকু উৎপাদন করবেন। এই উৎপাদন করতে যে যতটুকু সারপ্লাস হয় সেটুকু ওনারা মার্কেটিং করবেন। এইটাই যদি আমরা খরপোশের কৃষিকে মানে বিবেচনা করে থাকি, তাহলে আমরা বাণিজ্যিক কৃষি গেলে আমরা জাস্ট এইটার উল্টাটাকেই আমরা বাণিজ্যিক কৃষি বলতে পারি। অর্থাৎ যে খরপোশের মানে কৃষি থেকে উত্তরণ করে, অর্থাৎ আমরা বেশি বেশি প্রোডাকশন করব, বেশি বেশি প্রোডাকশন করে যে আমরা কিছু আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক ব্যবহারের জন্য করব, বাকিটুকু আমরা বিক্রির ব্যবস্থা করব, যে বিক্রির ফলে আমার দেশ উপকৃত হবে, আমার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, ইনকাম হবে, লাইভলিহুডের জীবনমানের উন্নয়ন হবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো এই বিষয়গুলো যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে কিন্তু অনেকগুলো বিষয়ের প্রতি নজর দেওয়াই উচিত। যেমন উন্নত উন্নত হাই ইল্ডিং ভ্যারাইটি, মানে বেশি ফলন বৃদ্ধি সম্পন্ন জাত আমাদেরকে উদ্ভাবন করতে হবে, আমাদেরকে উন্নত ম্যানেজমেন্ট টেকনোলজি তৈরি করতে হবে, এবং আমরা যাতে আরো কমার্শিয়ালাইজেশন যেতে পারি তার জন্য আমাদেরকে আমাদের ফ্র্যাগমেন্টেড ল্যান্ড আছে, আমরা ফ্র্যাগমেন্টেড ল্যান্ড গুলাকে আমরা কিভাবে কোঅপারেটিভ আন্ডারে নিয়ে আসতে পারবো, মানে এই জাতীয় কাজগুলো আমাদেরকে করতে
মানে করতে হবে। এবং এই কাজগুলা করতে যে আমাদের কৃষকের সুবিধার্থে যে কাজগুলো করতে হবে তার রিয়েলি তার ইজি অ্যাক্সেস টু মানে ফাইন্যান্স, ইজি অ্যাক্সেস টু কোয়ালিটি সিডস, এই জায়গাগুলোকে আমাদের নজর দিতে হবে। এবং আমাদের দেশে প্রচুর আনইউটিলাইজড কমোডিটি আছে, যে কমোডিটি গুলাকে আমরা এখনো ব্যবহার করছি না, কিন্তু একটা ভীষণ বাণিজ্যিক ব্যবহারের সম্ভাবনা আছে। আমি যদি উদাহরণ দিয়েই বলি, যে যেমন ধরেন যে কি বলে যে পাহাড়ে আমাদের ক্যাশু নাট মানে কিছু চাষ হয়, কিন্তু এটা খুব খুব লিটল স্কেলে এই কাজটা হয়, কিন্তু এটার ভীষণ বাণিজ্যিক সম্ভাবনা আছে। এই কাজটুকু করতে গেলে, বাণিজ্যিক প্রসারে নিয়ে আসতে গেলে আমাদের ওখানে অনেক কিছু ফ্যাসিলিটেশনের কাজগুলা করতে হবে, সেটা একটা বিষয় আছে। আমরা কফির কথা যদি বলি, আমরা প্রচুর পরিমাণ কফি বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকি, কিন্তু আমাদের চিটং এ হিল রিজন গুলাতে আমাদের কফি চাষেরও সম্ভাবনা আছে। আপনারা জেনে থাকবেন যে নর্থের নামে একটা কফি কোম্পানি আছে বাংলাদেশে। তারা বিদেশ থেকে মেনলি কফি নিয়ে আসে, কিন্তু বাংলাদেশেও তারা শুরু করছে হিল এরিয়া গুলা থেকে কফি সংগ্রহ, এবং এখান থেকে শুধু লোকালি মার্কেট করছে না, কিন্তু তারা বাংলাদেশের কফিটা বাংলাদেশ ব্র্যান্ড নামে, হিল ট্র্যাক ব্র্যান্ড নামে বিদেশে এক্সপোর্টও করছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হইতেছে যে এই যে হিল ট্র্যাক ব্র্যান্ড নামে এক্সপোর্ট করছে, এটা পুরাটাই বাংলাদেশের প্রোডাক্ট না, এটা হচ্ছে যে আফ্রিকা থেকে কিছু প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশেরটা ব্লেন্ড করে বাংলাদেশটাকে ব্র্যান্ড করার চেষ্টা করতেছে তারা। এই জায়গাগুলোতে কিন্তু আমাদের বাণিজ্যিকীকরণের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে ড্রামস্টিক, সজিনার পাতা, সজিনা নিয়ে আমাদের প্রচুর মানে কাজ আছে, এবার কিন্তু আমরা এখনো বাণিজ্যিকীকরণের পর্যায়ে নিয়ে যেতে পারি নাই। বা সজিনার মানে ভেজিটেবল হিসেবে সজিনার পাতা ঔষধি হিসাবে সাংঘাতিক রকমের গুণাগুণ আছে, ইজিলি আমরা বাণিজ্যিকীকরণ নিয়ে যেতে পারি। আমাদের আমাদের যে পাটের পাতার কথা বলি, যে জাপানে প্রচুর পাটের পাতা রপ্তানি হয়, কিন্তু আমরা সেইভাবে পাটের পাতাকে আমরা বাণিজ্যিকীকরণের জায়গাগুলোতে নিয়ে যেতে পারছি না, বাট আমাদের নিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনাগুলো রয়েছে। আমরা যদি বাণিজ্যিকীকরণ করতে চাই, যখন আমাদের দেশের সারপ্লাস প্রোডাকশন হবে আমরা তখন এক্সপোর্ট করতে পারবো, কিন্তু এক্সপোর্ট করতে গেলে যে এক্সপোর্টের যে ব্যারিয়ার যেগুলো আছে, এই ব্যারিয়ার গুলোকে দূর করাটাও আমাদের বাণিজ্যিকীকরণের এখন বড় কাজ হয়ে যাবে। তো এইগুলা যদি আমি বাণিজ্যিকীকরণ কথা বলি, এবং এর সঙ্গে যদি আমি কন্ট্রাক্ট ফার্মিং কে একটু লিঙ্ক করার চেষ্টা করি, আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের এগ্রিকালচারটা একটু আগে বলা হয়েছে সাবসিস্টেন্স এগ্রিকালচার থেকে আমরা পার হচ্ছি, মিনিং দ্যাট যে আমাদের কৃষকগুলা খুব স্মল ফার্মার্স, এবং এই ছোট ছোট কৃষকগুলা আমরা খুব ইন্টিগ্রেটেড না, কোঅর্ডিনেটেড না। এবং আরেকটা খুব মানে সাবসিস্টেন্স এগ্রিকালচারের ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি যে আমরা কৃষকদেরকে এই অল্প পরিমাণ উৎপাদন করে বলে আমরা তাদের বেটার মার্কেটের সঙ্গে লিঙ্ক করতে পারি না, এবং যার ফলে তাদেরকে আমরা ভালো মূল্যটা দিতে পারি না। এইটা হচ্ছে আমাদের দেশের কৃষকদের সবচেয়ে বড় সমস্যা। আমরা যত কিছুই করি না কেন, আমাদের আসল উদ্দেশ্য থাকা উচিত আমাদের কৃষককে ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা দেওয়া। এবং আমরা যাই করি না, যতক্ষণ না পর্যন্ত আমরা ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তাটুকু দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাবসিস্টেন্স এগ্রিকালচার থেকে কমার্শিয়াল এগ্রিকালচার যাওয়াটা খুব ডিফিকাল্ট একটা বিষয় হয়ে যাবে। কারণ এই টুলসটা ক্যারি করবে কারা? কৃষকরাই ক্যারি করবে। তো কৃষককে যদি আমি একটা কমফোর্ট জোনের মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে সেখানে হবে না। এই হতেছে একটা বিষয়। তো কন্ট্রাক্ট ফার্মিং যদি আমরা বলি যে কেন আমাদের কন্ট্রাক্ট ফার্মিং দরকার, কন্ট্রাক্ট ফার্মিং দরকার এই জন্য যে এটা হতেছে কি যে আপনারা খেয়াল করবেন যে আমাদের দেশে এখন আরবান মিটিগেশনের রেটটা ক্রমান্বয়ে বাড়ছে, এবং এই কোভিড সিচুয়েশন হয়তো কিছু বাইরে গ্রামে ফিরে গেছে, কিন্তু যদি আমরা কোভিড সিচুয়েশনটাকে ওভারলুক করি, দেখবো যে আমাদের গ্রাম থেকে শহরে মাইগ্রেশনের পরিমাণটা অনেক বেশি। কেন এই মাইগ্রেশনটা বেশি? যে আমাদের গ্রাম এলাকা থেকে কৃষকরা তাদের যারা কাজ করে তারা কৃষকের কাজটা পাচ্ছে না, নদী ভাঙনে বলে কৃষক কর্মহীন পড়ছে, তারা শহরে আসছে তাদের লাইভলিহুডের জন্য, তাদের ডেলি ওয়ার্ক এর জন্য, ডেলি ওয়েজের জন্য। তো আমরা যদি এই কৃষক গুলাকে আবার গ্রামে ফিরতে পারি তাহলে, এবং তাদেরকে যদি জব দিতে পারি, তাহলে আমাদের একটা ভালো কাজ হতে পারে, এবং কন্ট্রাক্ট ফার্মিং সেই জায়গাতে একটা ভালো টুল হতে পারে। যে আমাদের দেশে বড় বড় অ্যাগ্রো প্রসেসিং কোম্পানি গুলা রয়েছে, আমাদের সুপার মার্কেট রয়েছে, আমাদের এক্সপোর্ট এন্টারপ্রাইজ রয়েছে, তাদের সাথে যদি আমরা কন্ট্রাক্ট ফার্মিং করি, বড় আকারে করি, তাহলে সেখানে আমরা আবার ফিরে নিতে পারি। এবং যদি আমরা সাফিসিয়েন্ট পরিমাণ কৃষি পণ্য উৎপাদন করতে না পারি, তাহলে কি করতে হবে? আমাদেরকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্সিটা কমছে না। আমরা যদি কন্ট্রাক্ট ফার্মিং করি, আমাদের ডিপেন্ডেন্সিটা বাড়তে পারে। এটা হচ্ছে দেশের পার্সপেক্টিভে। আমি যদি আমাদের দেশের ফার্মার্স এর মানে
বিষয়টা মাথায় নিয়ে এসে কৃষকের জন্য কেন কন্ট্রাক্ট ফার্মিং জরুরি, যে আমি একটু আগে বলছি যে আমাদের ফার্মার অর্গানাইজড তারা লিটল রিওয়ার্ড পান, তারা ঠিক মতো লাভ করতে পারেন না, বরং কোনো কোনো বছর ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন, এবং ফেয়ার প্রাইস না, তাদের ফেয়ার প্রাইস দেওয়ার একটা বড় জায়গা হইতেছে কন্ট্রাক্ট ফার্মিং হতে পারে। এবং ইভেন যখন অতিরিক্ত পণ্য তৈরি হয়ে যায়, তখন বাজারে গ্লাট হয়ে যায়, সেই ক্ষেত্রে কৃষকরা আরো ক্ষতির সম্মুখীন হন। কিন্তু আমরা যদি কন্ট্রাক্ট ফার্মিং করি তাহলে আমরা সেই সময়তে কৃষকদেরকে একটা ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারি। এবং কন্ট্রাক্ট ফার্মিং শুধুমাত্র ফসল কেনাই না, ইটস এ টুল, ইটস এ সায়েন্টিফিক টুল, যে টুলটা ব্যবহার করে কৃষক লাভবান হবেন এবং এন্টারপ্রাইজ লাভবান হবেন। এই লাভবানের প্রক্রিয়াটা করতে যায় কন্ট্রাক্ট ফার্মিং ইজ এন্টায়ারলি এ রিলেশনশিপ বিল্ডিং। শুধু কন্ট্রাক্ট ফার্মিং, কথার কথা যে আমি ধান নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং করছেন, একজন এন্টারপ্রাইজ যখন ধান নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং করেন, তার মানে এই নয় যে ওই এন্টারপ্রাইজটা শুধু তার ধান নিয়ে কৃষকের সক্ষমতা বাড়াবে, কৃষকের ক্যাপাসিটি বাড়াবে। যেহেতু এটা রিলেশনশিপ বিজনেস, তখন সেইখানে যে উনি কৃষকের অন্যান্য ফসল নিয়েও কৃষককে সহায়তা দিতে পারেন, অন্যান্য ফসলের টেকনোলজি নিয়ে মানে সমস্যা দিতে পারেন, ভ্যারাইটি নিয়ে ওনাদের কৃষকদের সহযোগিতা করতে পারেন, মার্কেট প্রাইস নিয়ে করতে পারেন। এই ফলে যে একটা কৃষকের একটা মানে টেকনোলজিক্যাল এখন সক্ষমতা বাড়ে। আমরা যদি মানে এন্টারপ্রাইজের মানে বিষয়টা দেখি কন্ট্রাক্ট ফার্মিং এর প্রতি, যে আমরা জানি কি যে আমাদের নর্মালি আমাদের দেশে যারা বড় বড় কোম্পানি গুলো রয়েছে তারা করে কি, তারা ইয়ার রাউন্ড প্রোডাকশন প্ল্যান করেন। ইয়ার রাউন্ড প্রোডাকশন প্ল্যান করা তখনই সম্ভব যখন আমি জানবো যে আমার রেডিমেড সোর্স আছে, যে আমি অমুক সোর্স থেকে আমি সে আমার 5,000 টন 10,000 টন কমোডিটি আমি পাবো, তাহলে আমার আমার প্রোডাকশন প্ল্যানটা স্মুথ হবে। এবং আমরা আরো একটা জিনিস, যে বড় বড় প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো যারা, তারা কিন্তু হেভিলি কম্পিটিটিভ নিয়ে খেলাধুলা করে। সে আমি যদি বাংলাদেশে যদি আমি মানে তিনটা বড় মানে অ্যাগ্রো এন্টারপ্রিনার্স এর কথা ধরি, যে প্রাণ গ্রুপের কথা ধরি, স্কোয়ার এর কথা ধরি, বোম্বে সুইটস এর কথা ধরি, এরকম কটা যদি ধরি, তাহলে কি করি যে সে কথার কথা বলি যে মুগ ডাল ভাজার একখান বিশাল মার্কেট সেগমেন্ট আছে প্রত্যেকটা কোম্পানির। আমি যদি প্রাণ কোম্পানি হই, আমার সারা বছর আমার মুগ ডালটাকে একই টেস্টের আমাকে দিতে হবে। আমার যদি একজন কনজিউমার যদি দেখেন আজকে এক টেস্ট, আরেকদিন আরেক টেস্ট, ওই কনজিউমারটা কিন্তু আমার কাছে থাকবেন না। উনি কি করবেন, উনি শিফট করবেন। শিফট করে কোথায় যাবেন, হয় এসিআই তে যাবেন, না হলে স্কোয়ারে যাবেন, না হলে বোম্বে সুইটসে যাবেন। কোনো প্রাইভেট সেক্টর চায় না তার কনজিউমার বেসটা হারায়। তাহলে এই কনজিউমার বেসটা হারাইতে হলে যদি উনি ওপেন মার্কেট থেকে কমোডিটি কিনেন, তাহলে সারা বছরের জন্য কোয়ালিটি, সেম কোয়ালিটি উনি কখনোই মেনটেন করতে পারবেন না। এই কনসিস্টেন্ট কোয়ালিটি মেনটেন করার জন্য তার, এবং একটা মানে লার্জ সেগমেন্ট অফ কনজিউমারকে রাখার জন্য ওনার জন্য মানে কি বলে যে কন্ট্রাক্ট ফার্মিংটা খুব জরুরি একটা বিষয়। এবং আরো একটা বিষয়, যে উনি যদি নিজস্ব প্রোডাক্ট করতে যান, ওনার তো এত জমি নেই। সুতরাং ওনার এখন জমি সাশ্রয় হচ্ছে, উনি কৃষকের সঙ্গে পার্টনারশিপ করছেন, কৃষকের সঙ্গে পার্টনারশিপ করার ফলে ওনার জমির সমস্যাটা চলে যাইতেছে। আরেকটা জিনিস কি, যে ওনারা যখন বড় বড় কোম্পানি যখন মার্কেট থেকে মানে কমোডিটি প্রাইস কিনেন, কমোডিটি কেনেন, তখন দেখা যায় কি যে কমোডিটি গুলো এক এক সময় এক এক ধরনের প্রাইস হচ্ছে। এবং এক এক ধরনের প্রাইস হওয়ার ফলে উনি মার্কেটে রাউন্ড হয়ে যায়, উনি কমোডিটি প্রাইসটাকে উনি ঠিক রাখতে পারেন না। উনি দেখা যায় ক্রমে আজ 5 টাকা আছে, কালকে 7 টাকা হচ্ছে, পরশুদিন 10 টাকা হচ্ছে। যখনই এইরকম একখান অ্যাম্বিগুইটি দেখা যায়, তখন ওনার সম্ভাবনা থাকে যে উনি ওনার কনজিউমার বেসটা উনি হারাচ্ছেন। এই কারণে ওনার একজন প্রাইভেট সেক্টরের জন্য কন্ট্রাক্ট ফার্মিংটা খুব জরুরি, ওনার প্রোডাকশন লেভেলটা মেনটেন করার জন্য, ওনার কনজিউমার বেসটাকে ঠিক রাখার জন্য, ওনার কনসিস্টেন্ট কোয়ালিটি রাখার জন্য, উনি কনসিস্টেন্ট প্রাইস রাখার জন্য ওনার প্রাইভেট সেক্টরের কন্ট্রাক্ট ফার্মিং করাটা জরুরি। আমি যদি এখন কন্ট্রাক্ট ফার্মিং এর একটু হিস্ট্রিটা বলি, যে কন্ট্রাক্ট ফার্মিং নাম নিয়ে কিন্তু আসলে কন্ট্রাক্ট ফার্মিং ছিল না। আমরা আমাদের কি বলে যে প্রাগৈতিহাসিক কাল থেকে আমাদের শেয়ার শেয়ার ফার্মিং নামে একটা বিষয় ছিল আমাদের দেশে, যেটা বলি যে বর্গা চাষি বিভিন্ন ভাবে হতো। এবং আমাদের আমাদের স্বাধীনতার আগ পর্যন্ত শেয়ার ক্রপিংটাই আমাদের দেশে খুব বেশি রকম প্রচলিত ছিল। 1972-তে এসে বাংলাদেশ যেটা করলো কি, যে সুগার কেন রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে একটা সুগার কেন নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং গুলো সরকারিভাবে করা হলো। আরেকটা হলো 1972-1973-তে যে বাংলাদেশে যে টোব্যাকো কোম্পানি আছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, তারা শুরু করলো, মানে কমার্শিয়াল টোব্যাকো কন্ট্রাক্ট ফার্মিং এর কথা যদি বলি, তারা শুরু করলো।
এবং 80-র দশকে এসে আমাদের যারা বড় বড় এন্টারপ্রাইজ গুলো রয়েছে তারা কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং শুরু করলো। আমাদের দেশে আরেকটা আছে যে বিএডিসি আছে এবং কিছু প্রাইভেট সেক্টর সিড কোম্পানি আছে, তারাও কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং করেন। কিন্তু সিড কন্ট্রাক্ট ফার্মিং আর কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তফাৎটা কেন আমি আপনাদেরকে একটু বলি যে যারা সিড নিয়ে কাজ কারবার করেন, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে মনে করেন যে আপনার BR-20 একটা ধানের কেজি কত হতে পারে, 28 টাকা, 30 টাকা, হার্ডলি 40 টাকা, যদি যদি আমি সাধারণ সিড কথা বলি। কিন্তু ওই BR-28টাই যখন একটা সিড হয়ে যাচ্ছে, এই সিডটাই হচ্ছে কত, 200 টাকা কেজি, 250 টাকা কেজি। অর্থাৎ কি যে প্রাইস ইলাস্টিসিটিটা এত বড়, যে যে সিড কোম্পানি উনি কন্ট্রাক্ট ফার্মিং করবেন, উনি যদি ফার্মারকে 28 টাকার জায়গায় 50 টাকাও দেন এবং ওই কন্ট্রাক্ট ফার্মিং যদি 200 টাকা বিক্রি করেন, তারপর একটা হিউজ মার্জিন থাকে। সুতরাং এই জায়গাটাতে কন্ট্রাক্ট ফার্মিং চালানোটা কম্পারেটিভলি ইজি এখানে। আবার কিন্তু যদি আমি কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং বলি, কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এখানে আপনি চাইলেই যে কোনো এসে এখানে সাস্টেন মানে করতে পারবেন না, কারণ যেহেতু কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং করে যারা প্রাইভেট এন্টিটি গুলা, তো প্রাইভেট এন্টিটি তাদের মেন কাজ কি, তাদের প্রফিট ওরিয়েন্টেশন করা। তো প্রফিট ওরিয়েন্টেড হতে গেলে তিনি চাইলেই একজন কৃষককে মানে কত মানে মন প্রতি বা কিলো প্রতি মার্কেট প্রাইসের চেয়ে অনেকখানি বেশি দিতে পারেন না, কারণ তারও প্রফিটের জায়গা আছে। সুতরাং তাকে অনেক কিছু নিয়ে প্লে করতে হয়, অনেক কিছু নিয়ে খেলাধুলা করতে হয়, তার প্রাইসিং নিয়ে, পেমেন্ট পলিসি নিয়ে, তার সার্ভিস নিয়ে অনেক কিছু খেলা করতে হয়, যাতে যতটুকু সম্ভব কৃষকরে ফেয়ার প্রাইস দেওয়ার পরে উনি নিজে একটু ফেয়ার ইনকামের জায়গায় থাকতে পারেন। তো এইভাবে আনিস ভাই আপনার আবারও আসি আমরা পরে। আমরা জি একটু কামরুজ্জামানের কথা শুনে আসি, বাবুর কথা শুনে জি আসি, জি কারণ আমরা শিওর জানি শিওর যে কামরুজ্জামান বাবু নিজে ব্যক্তিগতভাবে কন্ট্রাক্ট ফার্মিং করেন এবং তিনি জি অনেক বেসরকারি কোম্পানির সাথে এবং সরকারি প্রতিষ্ঠানের সাথে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে তিনি ভুট্টা করছেন বা অন্যান্য ফসল করছেন এবং জি তার জি নিজের জি একটা বড় খামার আছে, প্রসেসিং সেন্টারও আছে। তো তার অভিজ্ঞতাটা কি? বাংলাদেশে কন্ট্রাক্ট ফার্মিং আসলে যেটা আনিস ভাই যেটা বলছিলেন যে বীজের ক্ষেত্রে এক এক রকম চরিত্র, কনজিউমার গুডের ক্ষেত্রে এক রকমের চরিত্র, কারণ যদি ওই ডালের অভিজ্ঞতাটা বলি যে সব ক্ষেত্রে একই রকম কোয়ালিটির ডাল থাকতে হবে যদি ডাল ভাজা আমি বিক্রি করতে চাই। আবার সুগার কেনের কাছে সেটার ক্ষেত্রে কিন্তু চুক্তিটা আবার অন্যরকম। তাহলে আপনার অন্যরকম। অভিজ্ঞতার জায়গাটা কি? আপনি কিভাবে দেখছেন এবং আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের কন্ট্রাক্ট ফার্মিং এর অবস্থাটা? কামরুজ্জামান। জি, ধন্যবাদ রেজাউল করিম ভাই, আজকে বিসেপের এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিসেপের আমাদের সাথে যুক্ত হয়েছেন দীর্ঘদিন ধরে চলছে আপনার আরেকজন রুবায়েত বিশেষজ্ঞ ব্যক্তি জনাব তাজুল ইসলাম, আমরা তাকেও নিচ্ছি এবং তার সাথে আমরা আলাপ করব অল্প সময়ের জন্য। কামরুজ্জামান আপনার আলোচনাটি আপনি করুন। Thank you, all of you. জি কামরুজ্জামান আলোচনা করুন। বিসেপের এই আয়োজন আমরা সাধুবাদ জানাই যে আপনার কৃষি সেক্টরে একটি সার্বিক পরিবর্তনের জন্য বিসেপ যে আয়োজন করেছে এবং বিভিন্ন রিসোর্স পার্সনদের সম্পৃক্ত করে আমাদের এই সেক্টরের জ্ঞান চর্চার যে একটি জায়গা করে দিয়েছে, আমরা অবশ্যই বিসেপকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি এই দীর্ঘদিন ধরে কৃষিতে এবং আপনার বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন বাংলাদেশের কৃষি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যে রিপোর্ট করেছেন, আমরা অনেক কিছুই দেখেছি এবং এখান থেকে আমরা কৃষির বিভিন্ন বিষয় আসলে শেখার চেষ্টা করেছি। আজকের যে আলোচনার বিষয়টি সেটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের কৃষির উন্নয়নে আমরা এই বিষয়টিকে অতীব গুরুত্ব সহকারে দেখতে চাই। এখানে প্রথমে আমি একটু আমার পরিচয়টা পরিষ্কার করি। আমি হচ্ছি কামরুজ্জামান বাবু। আমাদের অরোরা কোম্পানি বেসিক্যালি আপনার কন্ট্রাক্ট ফার্মিং ম্যানেজমেন্টে কাজ করে এবং আমাদের একটি রিসার্চ স্টেশন আছে দিনাজপুরের বীরগঞ্জে। সেখানে আমরা বাংলাদেশের কয়েকটি মেগা ক্রপ নিয়ে কাজ করি, তার মধ্যে একটি হচ্ছে পটেটো, একটি রাইস, একটি মেইস। এর বাইরে আমরা কিছু কাজ করি আপনার, আমরা ইকোনমিক আপনার এই গ্রিন হাউস নিয়ে কাজ করি, এই সমস্ত কাজ করি। তো আমি খুব মনোযোগ সহকারে আপনার আনিস ভাইয়ের এই বর্ণনা এবং কন্ট্রাক্ট ফার্মিং ডেফিনেশন এবং তার অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি শুনছিলাম। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে কন্ট্রাক্ট ফার্মিং প্রসেসের সঙ্গে জড়িত এবং বেসিক্যালি ইনভেস্টমেন্ট নিয়ে আমি কাজ করি। এখানে ইনভেস্টমেন্ট কিভাবে এই কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে ইনভেস্টমেন্টকে আমরা ফিট করতে পারি সেটি আমাদের অরোরার একটি মেইন ফোকাস।
আমি যেটি দীর্ঘদিনে আমার অভিজ্ঞতায় যেটি বুঝেছি সেটি হচ্ছে এখানে দুইটি পক্ষের মধ্যে আসলে একটি চুক্তি হয়, যেই চুক্তিটি দুই পক্ষকেই মানতে হয়, এবং এই চুক্তির বিভিন্ন ক্লজে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা ফিট করতে পারে না। সে বিষয়টি এরকম করে বলি, আমি যদি মার্কেট লেড এগ্রিকালচারের কথা বলি, তাহলে হচ্ছে যে এখানে বড় বড় কর্পোরেট গুলো হচ্ছে বায়ার এবং আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা হচ্ছে প্রডিউসার। এই বায়ার এবং প্রডিউসারের মধ্যে যে আপনার ম্যাচিংটা দরকার, সেই জায়গাটাতে আমাদের খুব বড় ধরনের একটা সমস্যা রয়েছে। আমি একটি উদাহরণ দিই আপনাকে, সেটি হচ্ছে কর্পোরেটরা আপনার বাল্কে প্রোডাক্ট প্রকিউর করে। ফর এক্সাম্পল, যে আপনার 10,000 মেট্রিক টন ভুট্টা কিনবে আমাদের বাংলাদেশের একটি ফিড মিল, আফতাব হতে পারে সেটি, এবং আফতাব এই ফিড আপনার র মেটেরিয়ালটা দুইভাবে প্রকিউর করতে পারে। একটি হচ্ছে যে বাইরের দেশ থেকে তারা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারে, কিংবা বড় বড় দেশের মধ্যে যারা বড় বড় সাপ্লায়ার আছে তাদেরকে অর্ডার করলে এই প্রোডাক্টটা নিতে পারে। তাহলে তারা কৃষক পর্যায়ে যাবে কেন? কর্পোরেটর সাধারণত এই কৃষক পর্যায়ে যেতে চায় না, তারা বিভিন্ন আপনার সাপ্লায়ার প্রডিউস করে এবং ইন বিটুইন আপনার এই ভেন্ডর আমরা বলে থাকি, এই ভেন্ডরদের ক্রিয়েট করে, কন্ট্রাক্টর ক্রিয়েট করে। সেই জায়গায় আরেকটি চ্যানেল তৈরি হয়ে যায়, যেটি আপনার ভেন্ডর এবং এই এখন আমরা আরেকটি শব্দ ব্যবহার করি যে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি, এরকম আমরা কিছু শব্দ ব্যবহার করছি। তো এখানে যারা ভেন্ডর থাকে তারা হয়তো ফার্মার লেভেলে এটাকে কন্ট্রোল করে থাকে, কিংবা বিভিন্ন ভাবে তারা এই শর্তগুলো, কর্পোরেটের যে শর্তগুলো সেগুলো আসলে পূরণ করার চেষ্টা করে। এখন কর্পোরেট কি ধরনের শর্ত দেয়, আমি দু একটি যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। একটি হচ্ছে যে আপনার ডেফার্ড পেমেন্ট, আমরা 15 দিনের পরে পেমেন্টটা দিতে চাই ফার্মারদের। এই ডেফার্ড পেমেন্ট একটি আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের পর্যায়ে একটি বড় ধরনের সমস্যা, কারণ তারা যখন ফসল ফলায় বিভিন্ন জায়গায় তারা ধার দেনা করে, কিংবা তাদের ইমিডিয়েট কোনো এক্সপেন্সের আপনার খরচের খাত থাকে, কিংবা এই ফসলটি তুলে আরেকটি ফসলে তারা যাবে, এই ট্রানজিশনের জন্য তাদের আসলে বিনিয়োগ দরকার হয়। তারা দ্রুত এবং ইমিডিয়েটলি যদি আপনার এই পেমেন্টটা পায় তাহলে তাদের জন্য ভালো হয়। তখন আপনার এই থার্ড পার্টির একটা নেগোসিয়েশন করে আসলে ওই যে বেটার প্রাইসের কথা আমরা বলতেছি, আমরা প্রাইস দিতে পারতেছি না, সেই জায়গায় কিন্তু তারা আসলে বার্গেনিং পাওয়ারটা হারিয়ে ফেলে। সেকেন্ড হচ্ছে যে একটি কোয়ালিটি নিয়ে খুব বড় ধরনের আপনার এখানে প্রবলেম ক্রিয়েট হয়, কিউসি নিয়ে, যেটি আমরা আসলে বেসিক্যালি বলি কিউসি, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে একটা বড় ধরনের সমস্যা। আনিস ভাই যথার্থই বলছিলেন যে একটি প্রোডাক্টের আজকে একরকম টেস্ট, কালকে আরেক রকম টেস্ট, এরকম যদি হয় তাহলে তো কর্পোরেট তার কাস্টমারকে হারিয়ে ফেলবে। এবং আরেকটি ক্ষেত্রে এটি বড় ধরনের সমস্যা হয়, যদি এই কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে যদি সিড প্রোডাকশন করে থাকি আমরা, তাহলে কিন্তু এখানে আরেকটি এজেন্সি চলে আসে, সেটি হচ্ছে সিড সার্টিফিকেশন এজেন্সি। তাহলে দেখেন যে এই কিউসির জন্য কোম্পানির একটা কিউসি থাকে এবং সেকেন্ডারি গভর্নমেন্টের আরেকটি এজেন্সি কাজ করে, সেটি হচ্ছে সিড সার্টিফিকেশন এজেন্সি। তখন কিন্তু এই বিষয়টি আরেকটু অন্যরকম, কিংবা আপনি আরেকটু জটিল হয়ে যায়, যেটি আমাদের ক্ষুদ্র প্রান্তিক চাষিরা এটিকে মেনটেন করতে পারে না। কারণ হচ্ছে কয়েকটি বিষয় আছে। একটি হচ্ছে যে আমাদের ক্ষুদ্র প্রান্তিক চাষি পর্যায়ে কিন্তু মেকানাইজেশনের বড় একটি অভাব রয়েছে। যে আপনি যদি বলেন যে আমি এ গ্রেডের পটেটো আমরা কিনবো, তাহলে এ গ্রেডের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টের জন্য কিন্তু ম্যানুয়াল গ্রেডিং এ অনেক সময় দেখা যায় যে আপনার দুই পার্টির মধ্যে একটি দ্বন্দ্ব হয়। আরেকটি হচ্ছে যে আপনার যদি আদার দেন পটেটো হয়, মনে করেন ফর এক্সাম্পল মেইস কিংবা রাইসের হয়, সেখানে হচ্ছে যে গ্রেইনের কালার, তারপরে এর আপনার এর ময়েশ্চার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার এই কন্ট্যাক্ট দুই পার্টির মধ্যে একটি বড় ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করে। আমরা যদি আরেকটি বিষয় দেখি, যে কৃষক পর্যায়ে কিন্তু আমাদের আপনার এই ময়েশ্চার কন্ট্রোলের বড় ধরনের সুযোগ নেই, কারণ প্রত্যেকটি কৃষকের বাসায় কিন্তু আলাদাভাবে ড্রাইং এবং ক্লিনিং এর এই ফ্যাসিলিটি গুলো নেই। তাহলে আমাদের বাংলাদেশে যে এই যে ইন বিটুইন যে আপনার কর্পোরেটকে লিঙ্ক করবেন স্মল পর্যায়ে, তাহলে আমাদের একটি আসলে কমন ফ্যাসিলিটি সেন্টার কিংবা এই জাতীয় কোনো আপনার ফ্যাসিলিটি আমাদের অবশ্যই থাকা দরকার, যেটি আমাদের বাংলাদেশের কৃষিতে আমাদের খুবই একটি বড় অভাব রয়েছে। আরেকটি বিষয় বলি, যে কর্পোরেটরা কিন্তু বাল্কে পারচেস করে, যে আপনার তারা হয়তো অর্ডার করে 100 টন, 200 টন, 300 টন, 500 টন, ইভেন আপনার 10,000, 20,000 মেট্রিক টন অর্ডার করে থাকে। আমাদের যে প্রান্তিক এবং ক্ষুদ্র পর্যায়ের চাষি, এবং ইভেন আপনি যদি মিডিয়াম স্কেল কিংবা আপনার আরো বড় কৃষককেই দেখেন, তারা কিন্তু এরকম 500 টন, 300 টন এই হিউজ ভলিউম নিয়ে আসলে তারা হ্যান্ডেল করে না। তাহলে হবে কি, আমাদের একটা এগ্রিগেশনের একটা বড় সমস্যা থাকে,
যেটা কর্পোরেট লেভেলে লিঙ্কেজ করা আমাদের একটা বড় জটিল বিষয় হয়ে দাঁড়ায়। এগ্রিগেশন সেন্টার গুলোও কিন্তু আমাদের দেশে এইভাবে কোথাও গড়ে ওঠেনি। তাহলে কি হয়েছে, তাহলে এই বিজনেসটা আসলে কিভাবে হচ্ছে? এখানে কিন্তু বিভিন্ন আপনার এই ফরিয়া, মিডলম্যান, তারপরে আপনার এদের মধ্যে ওই গ্রামে বিভিন্ন শব্দ আছে, পাইকার, এই এই শ্রেণীটি গড়ে উঠেছে এবং তাদেরও যে খুব বেশি আপনার মেকানাইজড ফ্যাসিলিটি আছে তাও কিন্তু নেই। এখন এই কর্পোরেট গুলো কিন্তু আরো কয়েকটি বিষয় এখানে আপনার সাফার করে। সেটি হচ্ছে যে তারা যেই লোকাল লেভেলে যে স্টোর গুলো হায়ার করে সেই স্টোর গুলো কিন্তু আপ টু দা মার্ক না। তাহলে সামগ্রিক আমাদের এই ভ্যালু চেইনে যেই দুর্বলতা রয়েছে সেটি কিন্তু আসলে আমাদের যারা কর্পোরেট বড় বড় বায়ার আছে তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি নেক্সট চয়েসের দিকে নিয়ে যায় এবং তারা তখন করে কি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা আপনার ভিয়েতনাম কিংবা আপনার চীন এবং বড় বড় আরো কতগুলো সাপ্লাই আছে, যেমন হুইটের ক্ষেত্রে আমাদের কানাডিয়ান বোর্ডে যেতে হয়, অস্ট্রেলিয়ান হুইট বোর্ডে যায় এবং এলসির মাধ্যমে এই প্রোডাক্ট গুলো কিনে নিয়ে আসে। এবং আপনার লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল এগ্রো প্রসেসিং কোম্পানিগুলো কিন্তু সাধারণত সেটিই করে থাকে এবং আমাদের দেশে উৎপাদিত এই পণ্যগুলো কিন্তু বাজার হারিয়ে ফেলে। সেই জায়গায় আমাদের একটা বড় ধরনের ইন্টারভেনশন দরকার। আমার মনে হয় আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই বিজ্ঞজন এবং দীর্ঘদিনের আপনাদের অভিজ্ঞতা আছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে অনেক কাজ করার দরকার। আরেকটি কথা বলে আমি শেষ করবো, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে এগ্রিকালচারাল ক্রেডিট পলিসি আছে, এই ক্রেডিট পলিসির মধ্যে আপনি খুব সংক্ষেপে লেখা আছে যে আপনার কন্ট্রাক্ট ফার্মিং এর ফাইন্যান্সটা কিভাবে হবে এবং এই কন্ট্রাক্ট ফার্মিং ফাইন্যান্সটা আসলে কে নিতে পারবে বা নিতে পারবে না, সেই জায়গাটা নিয়ে আমাদের আসলে বিস্তারিত আলোচনা করা দরকার। কারণ বাংলাদেশে আপনি জানেন অনেকগুলো কন্ট্রাক্ট ফার্মিং আপনার কোম্পানি গড়ে উঠেছে। যেমন আপনার এখানে আমি উল্লেখ করতেই চাই, যেমন সুপ্রিম সিড অনেক বড় কন্ট্রাক্ট ফার্মিং করে, তাদের লালতির অনেক বড় কন্ট্রাক্ট ফার্মিং করে, আমাদের এসিআই এগ্রি বিজনেস তারা ধানের বীজ, আলুর বীজ, এগুলা হিউজ পরিমাণ কন্ট্রাক্ট ফার্মিং করে। আমাদের ইস্পাহানি আপনার দুটি ক্রপ নিয়ে কাজ করছে আমার জানা মতে, সেটি হচ্ছে পটেটো সিড অ্যান্ড রাইস, তারা হিউজ প্রোডাকশন করে। তো এই যে আপনার কৃষক এবং কর্পোরেটের যে মেলবন্ধনটা, সেটা যদি আমরা একটু রিসার্চ বেস আমরা যদি কোনো আপনার ডেটাবেস করতে পারি কিংবা আমাদের এখানে আপনার স্ট্যাটাসটা কি সেটা নিয়ে আমরা যদি একটু বিস্তারিত সব স্টেক হোল্ডারদের এখানে এনে আমরা যদি একটা বড় আকারের আলোচনা করতে পারি, আমাদের কৃষিতে একটা বড় পরিবর্তন আসবে, আমি এটা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। রেজা ভাই শোনা যায় না, আনমিউট করতে হবে আপনাকে। ও দুঃখিত। ধন্যবাদ কামরুজ্জামান আপনার চমৎকার উপস্থাপনার জন্য। আমরা এবার একটু রুবাইয়াত সারওয়ারের কাছে যাব। আমি ঠিক ব্যক্তিগতভাবে জানি না রুবাইয়াত সারওয়ারের ঠিক অভিজ্ঞতার জায়গাটি কোথায়, তারপরেও আজকের আলোচনায় আমাদের কামরুজ্জামান ভাই তিনি তাকে যুক্ত করেছেন এবং তিনি তার নিজের যে অভিজ্ঞতার জায়গাটি তিনি যদি আমাদের সামনে একটু উপস্থাপন করেন, তাহলে আমাদের এই আলোচনার ধারাবাহিকতায় আমরা পরবর্তী পর্যায়ের আলোচনাটা যেতে পারবো। আমি একটু রুবাইয়াত সারওয়ারকে অনুরোধ করছি তার তরফ থেকে আলোচনাটি উপস্থাপন করার জন্য। জনাব রুবাইয়াত সারওয়ার। আসসালামু আলাইকুম রেজা ভাই, থ্যাংক ইউ। কামরুজ্জামান ভাই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আনিস ভাই আসসালামু আলাইকুম। খুব সুধীজন। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে, আমি রুবাইয়াত সারওয়ার, ম্যানেজিং ডিরেক্টর, লিড কনসালটেন্ট, ইনোভেশন কনসাল্টিং। তো আমরা আপনার ইনক্লুসিভ গ্রোথ নিয়ে কাজ করে থাকি, এগ্রিকালচার, হেলথ, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস, ওয়াটার স্যানিটেশন, হাইজিন, নিউট্রিশন, এগুলো নিয়ে। আনিস ভাই অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রাক্ট ফার্মিং এর কনসালটেন্ট আমাদের ফার্মের। কামরুজ্জামান ভাই আমার খুব আপনজন, অনেক আগে উনার সাথে প্রায় 16 বছর আগে আমরা কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে কাজ শুরু করি দিনাজপুর অঞ্চলে। সো আপনাদের শুনছিলাম কিছু বিষয় আমি জাস্ট একটু আলোকপাত করতে চাই এখানে। সেটা হচ্ছে যে যেমন কামরুজ্জামান বলছিলেন যে অনেক বড় স্কেলে আপনার লালতি, আপনার সুপ্রিম কন্ট্রাক্ট ফার্মিং করে থাকে। বাংলাদেশের অভিজ্ঞতা হয়তো বড়, কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি অথবা ইভেন ইস্ট আফ্রিকা, আপনার ওয়েস্ট আফ্রিকার সাথে যদি তুলনা করি, আমাদের কমার্শিয়াল এগ্রিকালচার এবং কন্ট্রাক্ট ফার্মিং একেবারেই ক্ষুদ্র।
কারণ হচ্ছে সেখানে 30,000, 40,000, 50,000 ফার্মার নিয়ে কাজ হয়। সেখানে আমাদের দেশে আসলে অ্যাভারেজ আপনারা কনফার্ম করতে পারবেন আনিস ভাই, কামরুজ্জামান ভাই, 500, 1000, 1500, সর্বোচ্চ হয়তো 2000, 2500 ফার্মার নিয়ে কাজ হয়। তো আমরা 2017-তে একটা ইআরপি সলিউশন প্রমোট করতে চেয়েছিলাম, যেটা আপনার ফুল কন্ট্রাক্ট ফার্মিং কে আপনার ইন্টিগ্রেটেড করবে। হ্যাঁ, আপনার সফটওয়্যারটার মাধ্যমে পেমেন্ট, ট্রেনিং, ইনপুট সাপ্লাই, প্রোডাকশন সবকিছু আপনার কন্ট্রোল করা যাবে। তো এটা আপনার ইস্ট আফ্রিকায় ইনোভেশনটা হয় এবং সেটা আপনার ওখানে বেশ ভালো বাজার পাচ্ছে এবং এখন সাউথ ইস্ট এশিয়াতেও এটা ভালো বাজার পাচ্ছে। তো আমরা চেয়েছিলাম এটা বাংলাদেশের মার্কেটে আপনার চালু করতে। আনফরচুনেটলি কাউকে আমরা রাজি করাতে পারিনি। তো এখন চিন্তা করতে হবে কেন আপনার কন্ট্রাক্ট ফার্মিং এর ক্ষেত্রে যারা এঙ্গেজড আছে তারা এই ধরনের ইআরপি সলিউশন মানে তারা অ্যাডাপ্ট করতে চাচ্ছেন না। তো এটার একটা রিজন হচ্ছে, যেরকম আপনার ফ্র্যাগমেন্টেড এগ্রিকালচার প্রোডাকশনের কথা বলছেন, আমাদের দেশের এগ্রিকালচার পারচেজটাও কিন্তু প্রকিউরমেন্টটাও ফ্র্যাগমেন্টেড, যেটার একটা উদাহরণ কামরুজ্জামান ভাই দিচ্ছিলেন যে আপনার কিভাবে আপনার সেকেন্ডারি মিডিয়ার মাধ্যমে বা ইন্টারমিডিয়ারির মাধ্যমে আসলে তারা প্রকিউরমেন্ট গুলো করে থাকে। আপনি প্রাণ আপনার যদি টার্মারিক প্রকিউর করে আপনার চিটং এর পার্বত্য অঞ্চল থেকে, 2010 সালে আমরা রিসার্চ করেছিলাম, তখনই দেখেছিলাম যে তারা আপনার লোকাল বাজার থেকে অ্যাগ্রিগেট করে থাকে। এখনো কিন্তু সেটা কোনো পরিবর্তন হয়েছে বলে আমার জানা নেই অন্তত। তো এই যে গত 16 বছর ধরে সিচুয়েশনটা তাহলে কেন বদলাচ্ছে না, এটা একটু আসলে আমাদের ভাবা দরকার। তো আমার অভিজ্ঞতায় যেটা বলে, এটার একটা রিজন হচ্ছে যেটা আনিস ভাই বলছিলেন যে সফিস্টিকেটেড ডিমান্ড সাইড, যে ডিমান্ড সাইড আপনার নির্ধারণ করে যে আপনার কোয়ালিটি, টেস্টিং, ফ্লেভার, ভ্যারাইটি, এগুলো যদি আপনার বিন্দুমাত্র আপনার চেঞ্জ হয় তাহলে মার্কেট শিফট করবে, ব্র্যান্ড লয়্যালটি শিফট করবে। আমাদের দেশে আসলে এই সফিস্টিকেটেড আপনার কনজিউমার বেসটা তৈরি হয় না ফর দ্য প্রোডাক্টস দ্যাট উই প্রকিউর। আপনার চানাচুরে যে মুগ ডাল আপনার ইউজ হয়, এখানে আসলে কতটুকু আপনার ভ্যারাইটিয়াল চেঞ্জেস এর কারণে টেস্ট চেঞ্জ হচ্ছে, সেই সফিস্টিকেশন বাংলাদেশের মার্কেটে খুব একটা নাই। তো এই মানে আপনারা দেখবেন যে স্কোয়ার প্রমোট করে, বলে যে আপনার একটা স্পেসিফিক ঝাল তারা দিয়ে থাকে, সেই ঝালের প্যারামিটারটা তারা কন্ট্রোল করে, কিন্তু আপনার এটা কন্ট্রোল মেকানিজমটা আপনার এত সফিস্টিকেশন পর্যায়ে যায় নাই যে এখানে আপনার স্পেসিফিক কন্ট্রাক্ট ফার্মিং না করলে তার মার্কেটটা ধ্বংস হয়ে যাবে। তো একটা প্রবলেম হচ্ছে ডিমান্ড সাইডটা সফিস্টিকেটেড না, অনেক লার্জ। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে আপনার ওভারঅল এগ্রিকালচারে আপনার এখনো দেখেন আমাদের দেশে কোনো কমোডিটি এক্সচেঞ্জ নাই। তো কমোডিটি এক্সচেঞ্জ না থাকার মানেটা হচ্ছে যে আপনার ফর্মালাইজড এগ্রিকালচারাল প্রোডাকশন প্রকিউরমেন্ট হচ্ছে না। তো আমরা রিসেন্টলি একটা কাজ করছি আইসিটি মিনিস্ট্রির সাথে, যেখানে আমরা বাংলাদেশের 2025 ভিশনের মধ্যে আপনার এগ্রিকালচার কমোডিটি এক্সচেঞ্জটাকে একটা প্রায়োরিটি এরিয়া হিসেবে তুলে নিয়ে আসছি। এটার রিজনটা হচ্ছে যে আপনার কমোডিটি এক্সচেঞ্জ যখন ক্রিয়েট হবে তখন কিন্তু আপনার এই প্রকিউরমেন্ট এবং প্রোডাকশন সবকিছুকে একটা ফর্মালাইজ চেইনে আনতেই হবে। সো এখন পর্যন্ত এই ফর্মালাইজ চেইনটা আসছে না, কারণ হচ্ছে যে পারভার্স ইন্টারেস্ট আছে বিভিন্ন ইন্টারমিডিয়ারি গ্রুপের। কারণ যখন বাজার ব্যবস্থাপনা একটা রেগুলেটরি মানে এনফোর্সমেন্টের মধ্যে দিয়ে না যায়, তখন কিন্তু আপনার কম্পিটিশনের মধ্যে কিছু আপনার ডিফারেন্সিয়েটেড রেজাল্টস থাকে। তো যেটার মানে সুবিধাভোগী হয় হচ্ছে এই ইন্টারমিডিয়ারি চেইনস গুলো, সেইটা আপনার কন্ট্রোল করা যাবে যখন কিন্তু আপনার এই কমোডিটি এক্সচেঞ্জ থাকে। কিন্তু এখানে কমোডিটি এক্সচেঞ্জ থাকলে আপনার বুঝতে হবে যে ফার্মার্স কখনো লাভ কখনো ক্ষতি হবে। বাংলাদেশের কন্ট্রাক্ট ফার্মিং এর যেটা একটা মেজর প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে মানে প্রাইসিং যখন আপনার প্রিফিক্সড থাকে এবং যখন আপনার সেই প্রাইসটা আপনার মার্কেটে আইদার আপনার ফল করে অথবা বেড়ে যায়, তখন দুই ধরনের পারভার্স ইন্টারেস্ট ক্রিয়েট হয় ফার্মার্সদের মধ্যে। প্রাইস ফল করলে প্রিফিক্স রেটে আমরা দেখি যে আপনার সাইড সেল শুরু হয়ে যায়। এই সাইড সেলের কারণে দেখা যায় যে আপনার অনেক কোম্পানি আপনার কোনো ধরনের স্ট্রিক্ট কন্ট্রাক্ট আপনার এনফোর্স করতে চায় না, কারণ তারা কন্ট্রোল করতে পারে না সাইড সেলটা। তো এই যে সাইড সেলটা হচ্ছে সেটার একটা রিজন হচ্ছে যে ফার্মার্স নিজেই তো আপনার ক্ষুদ্র ব্যবসায়ী। তো কমার্শিয়াল এগ্রিকালচার ক্ষেত্রে আসলে যেটার কোয়েশ্চেন আসছে যে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো ফার্মার্স যখন ক্ষুদ্র ব্যবসায়ী, ফার্মার্স যখন আপনার ছোট ছোট ল্যান্ডে আপনার প্রোডাকশন করবে,
তখন কিন্তু আপনার এই অ্যাগ্রিগেশনের কথাটাও আসছে এবং প্রোডাকশন, এগুলো ইনপুট সাপ্লাই, কোয়ালিটি ইনপুট, এগুলো সবকিছুর ইউসেজের আপনার আপনার সক্ষমতাটা আপনার কিন্তু নষ্ট হয়ে যায়। এখন সেই প্রসঙ্গে একটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে আগামী 5-10 বছরের মধ্যে আমরা যে মেজর শিফটটা দেখবো সেটা হচ্ছে যে আপনার এগ্রিকালচার প্রোডাকশনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই agro processing is a form of industrialization of agriculture, right? Agri business is a form of industrialization of agriculture. তো যখন আপনার agri business industrialization হয়ে যাচ্ছে, তখন প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্টের জন্য আপনার কিন্তু এই ফ্র্যাগমেন্টেড এগ্রিকালচারাল প্রোডাকশন আর সাস্টেইন করবে না। সো ইনফ্যাক্ট আমি যেটা ফিউচারে দেখি সেটা হচ্ছে যে আসলে ফার্মার তার নিজের ল্যান্ডে আসলে একজন লিজড ফার্মার হয়ে যাবে। সো সেখানে আপনার শত শত একর জমি আপনার দেখা যাবে যে লিজ করে নিয়েছে বড় বড় কোম্পানিরা, এবং সেখানে তো আপনার লিজ আউট করে দিবে ফার্মারকে। সো বেসিক্যালি তখন ফার্মার কিন্তু আর মানে আপনার খুব একটা স্টে থাকবে না, এবং এটা হবে হচ্ছে ওই আপনার ন্যাশনাল ইন্টারেস্টটাকে সার্ভ করার জন্য এই চেঞ্জটা হবে। সেখানে ফার্মার কতটা সুবিধাভোগী হবে, কত ভুক্তভোগী হবে, সেটা নিয়ে আসলে গবেষণার একটা স্কোপ থেকেই যায়। তো আমার মনে হয় যে এই জিনিসটা আসলে অবশ্যম্ভাবী, আগামী 10 বছর এটা হবেই। এবং এখন থেকে যদি আমরা আপনার মানে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর একত্রভুক্ত হয়ে যদি এটা নিয়ে কাজ না করে, তাহলে কিন্তু ইন দ্য ফিউচার আপনার এই আপনার ক্ষুদ্র চাষি কিন্তু আর আমরা দেখবো না। ক্ষুদ্র চাষি আসলে ওয়াইপড আউট হয়ে যাবে মার্কেট থেকে। তো সেখানে এই ডিসলোকেশনটা কতটা তার জন্য সুবিধাজনক হবে সেটা প্রশ্ন সাপেক্ষ থেকে যায়। তো এখনই সময় যে এই বিষয়গুলো একসাথে সমন্বয় করে আপনার একটা ফর্মালাইজড এগ্রিকালচার প্রোডাকশন সিস্টেমে আপনার ট্রান্সফর্ম করা, এবং সেটার একটা প্রাসঙ্গিক ইনভেস্টমেন্ট হবে, ইন্টারভেনশন হবে এগ্রো কমোডিটি এক্সচেঞ্জে ট্রান্সফর্ম করা। ধন্যবাদ। জি, খুবই চমৎকার ভাবে বলেছেন রুবাইয়াত সরওয়ার। আসলে মানে আমরা আমাদের যেহেতু কমার্শিয়াল এগ্রিকালচারের কথা বলছি, এবং আমরা নিজেরাও যেটা প্রথমেই আমি বলেছিলাম যে আমরা শুধুমাত্র ব্যাকইয়ার্ড লিঙ্কেজে এবং ফরওয়ার্ড লিঙ্কেজে যারা উপকরণ ব্যবসা করেন তারাই ব্যবসায়ী হবেন, আর খামারিরা বা চাষিরা তারা উদ্যোক্তা হবেন না, ব্যবসা হবেন না, তাহলে আসলে কৃষি কি কৃষকের কাছ থেকে হারিয়ে যাবে কিনা? তাহলে কৃষি যদি কৃষকের কাছ থেকে হারিয়ে যায়, এটা অবশ্য বাস্তবতা একদম পরিষ্কার। আমরা জানি জাপানে মেইজি রিস্টোরেশনের সময় থেকে পরিকল্পিতভাবে মানে 50 ভাগের বেশি কৃষক যেখানে ছিলেন তাদের সংখ্যা কিন্তু কমিয়ে আনা হয়েছে। কিন্তু কমিয়ে আনলেও তাদেরকে বাকিদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে পরিকল্পনা ছিল। এবং যে কথাটি রয়েছে বলেছে যে ডিসলোকেশন হয়ে গেলে তারা কি করবে, তাদের জায়গাটাও কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার না। আমরা অতএব সঙ্গত কারণেই চাইবো ক্ষুদ্র মাঝারি কৃষকরা কৃষির সাথে থাকবেন এবং তারা লাভজনক কৃষি করবেন, এবং সেক্ষেত্রে কন্ট্রাক্ট ফার্মিং তাদের ক্ষেত্রে একটি বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করতে পারে। ডক্টর তাজুল ইসলাম আমাদের সাথে আছে, উনি জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং উনি ভ্যালু চেইন, সাপ্লাই চেইন নিয়ে কাজ করেছেন এবং কৃষকদেরকে নিয়ে কাজ করেছেন, এবং ওনার দেশ বিদেশের অভিজ্ঞতা আছে। আমাদের বাংলাদেশে কন্ট্রাক্ট ফার্মিংটা যে স্টেজে আছে, এটাকে নিয়ে আমরা কতখানি আশাবাদী হতে পারি, বা আমরা আরো কি কি জায়গায় আমাদের ইনভলভ হওয়ার দরকার আছে? আপনি যদি খুব সংক্ষেপে আমাদের সামনে আপনার অভিজ্ঞতাটি তুলে ধরেন, ডক্টর তাজুল ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটা রুবায়েত যে কথাগুলি বলছেন সেইগুলি আমি সম্পূর্ণভাবে মেনে নিচ্ছি। কেন সেইখানে হলো কি না, সবচেয়ে বড় যে জিনিসটা উনি যে লাস্টে যে কথাটা বলছেন, ক্ষুদ্র চাষি কিন্তু থাকবে না এই দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে। এটা হলো গিয়ে প্রথম। আর 2 নম্বর হলো ক্ষুদ্র চাষিগুলি একবারে কিন্তু বেনিশ হয়ে যাবে না, তাদের কিছু সংখ্যক চাষি গ্রাজুয়েট হয়ে তারা বড় চাষিতে পরিণত হবে, আর কিছু সংখ্যক একবারে চলায় যাবে। আমি ক্যানাডাতে গিয়েছিলাম, নায়াগ্রাতে, নায়াগ্রা ফল দেখতে। ওখানে যে ট্রিপ ছিল, ট্রিপের সাথে একটা জায়গায় ছিল যে তোমরা যদি ফার্ম দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে নিয়ে যাবো। তা আমি অপশন দিলাম, কৃষির মানুষ দেখে দেশে ফার্ম দেখে আসবে। নায়াগ্রা ফল দেখে ওখানে গেলাম, গিয়ে এই নায়াগ্রা ভ্যালিতে ওখানে বিশাল এগ্রিকালচারের কর্মকাণ্ড হচ্ছে।
কিন্তু সেইগুলির মধ্যে আর এখন আর ইয়া নাই, স্মল ফার্মাররা তারা নাই, তাদের কোনো ফার্মিং এর কোনো ইয়া নাই, সবকিছু মেকানাইজ হয়ে গেছে। হ্যাঁ, ফার্মিংটা হচ্ছে কমপ্লিটলি মেকানাইজ হচ্ছে নিজেদের বড় বড় কর্পোরেশনের আওতায়, এবং তারা ওখান থেকে প্রোডাকশন করে, বিশেষ করে আঙ্গুর, তারপর আপেল বা ওইসব করে তারা নিজেরা প্রসেস করে তাদের কোম্পানিতে, এবং সেইখান থেকে তারা করে কি মার্কেটিং করে, যার ফলে নাকি দেখা গেল একটা লং টার্ম প্রায় 50 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে স্মল ফার্মার গুলি লেফট ওভার হয়ে গেছে, তাদের বয়সও বেড়ে গেছে, তাদের ছেলে মেয়েরা ওই এলাকা ছেড়ে অন্য জায়গায় বেটার এমপ্লয়মেন্টের অপরচুনিটি পেয়ে চলে গেছে। আর ফার্মাররা ওই এলাকায় আছে, কিন্তু তারা এখন সবজি বিক্রি করে, তারা আর ফার্মার নাই। এখন এর মধ্যে একটা বিরাট একটা গ্যাপ ছিল ওদের, যেটা নাকি আমাদের মধ্যে এখন পুরোপুরি ভাবে পরিণত। এই যে আমরা যে ইয়াটা করি, আমাদের স্ট্রাকচারাল বা লিগেল কোনো কাঠামো নাই এই যে ইয়াগুলি করার জন্য, কন্ট্রাক্ট গুলিতে। আচ্ছা, দুই পক্ষই না, যেটা সার্ভার বলছে, দুই পক্ষই কিন্তু স্ট্রাকচারটা মানতেছে না, কন্ট্রাক্টটা মানতেছে না। হ্যাঁ, এখন যারা যখন প্রাইস কল করে তখন ফার্মাররা এটাকে ইয়া করে না, রেসপেক্ট করতে চায় না, সরি ওই এন্টারপ্রেনাররা এটাকে রেসপেক্ট করতে চায় না। আর যখন প্রাইসটা বেড়ে যায়, ফার্মাররা তখন এন্টারপ্রেনারদের কাছে সাপ্লাই করতে চায় না। এটা একটা বিরাট একটা ইয়া অসুবিধা। আমি রাজ সারোয়ারের সাথে একটা কাজ করেছিলাম ইয়ার এই এগ্রি বিজনেস ডেভেলপমেন্টের উপরে, বেশ কিছুদিন আগে বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, সেখানে আমি আর সারোয়ার দুজনেই গেছিলাম দিনাজপুরে। ওখানে ঘুরতে গিয়ে দেখলাম যে এক জায়গায় একটা বড় একটা কোম্পানি, তারা তাদের স্পেশাল ভ্যারাইটি দিয়েছিল ওই ওই ফার্মারদেরকে, ওই এলাকার ফার্মারদেরকে দিয়েছিল প্রোডাকশন করার জন্য। তারা সেটা প্রোডাকশনও করেছে, কিন্তু আলটিমেটলি ওই কোম্পানি ওই প্রোডাক্টটা আর কিনে নেয়, যার ফলে নাকি একটা তাদের ফার্মারদের একটা বিরাট ক্ষতি হয়ে গেছে। এবং তারা আমাদেরকে রিপোর্ট করতেছিল যে এই এই সুইট কোম্পানি এরা আমাদের এখানে দিয়ে আইসা আমাদেরকে প্রযুক্তি দিল, সেই প্রযুক্তি আমরা প্রোডাকশনও করলাম, কিন্তু স্পেশাল পটেটিভ ভ্যারাইটি আমাদের কাছে। তা আমাদের যা বোঝা গেল, তখনই আমরা ইয়া করছিলাম যে আমাদের একটা লিগেল একটা ইয়া দরকার, লোক দরকার। সবাইকে আমরা বাসায় রাখতে পারবো না, যেটা সার্ভার বলছে 10 years টাইম এই দেশের ক্ষুদ্র ফার্মার থাকবে না, থাকবে একটা অংশ চলে যাবে হাইব্রিডাইজেশনে বা ঝইরা পড়বে, আর একটা অংশ উপরের দিকে উঠে যাবে তারা না ইয়া করবে। এটা হলো দেশের পরিবর্তনের সাথে সারা দুনিয়াতে তাই দেখা যাচ্ছে। এটা একটা পরিবর্তনের সাথে, তবে এই জিনিসটা একটা বিরাট একটা জিনিস, যেটা নাকি একটা পলিসি ইন্টারভেনশনের দরকার। ডিসে ফাউন্ডেশন এই ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারে, আমরা সবাই তো করবো যে কন্ট্রাক্ট ফার্মিং এর যে ইয়াটা আছে, এগ্রিমেন্টটা আছে, এইটাকে যাতে লিগেল ফ্রেমওয়ার্ক দেওয়া যায়, এটা আমাদের দেশে নাই। এটা একটা বিরাট। থ্যাংক ইউ। আমি পরে জি ধন্যবাদ তাজুল ইসলাম। যেটা আমরাও আলোচনা করছিলাম এর আগে, যে কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য একটা আসলে ফ্রেমওয়ার্ক দরকার, এবং যে ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি আমরা খামারিদের অধিকার বা উদ্যোক্তাদের অধিকার বা ব্যবসায়ীদের অধিকার, সকলের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি। আনিসুর রহমান সাহেব, আপনার কাছে কি মনে হয় যে আমরা তো
থিওরিটিক্যালি অনেক শুনেছি যে অনেক কিছুই আমাদের করার আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কোথায় কোথায় আমাদের হ্যান্ডেল করা দরকার এই মুহূর্তে, যাতে আমরা এই পরিবেশটাকে আরো উন্নত করতে পারি। আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আপনি অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বলেন, কারণ আমরা মোটামুটি সময়ের জায়গায় চলে এসেছি, আমরা একটু সামারির মতো করেই বলতে চাই যে কোথায় কোথায় হাত দিলে আমরা এই জায়গাটিকে এখনকার চেয়ে একটু উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো। জি জি, ধন্যবাদ রেজা ভাই। যে আমি বাবুর কথা শুনেছি, আমি রুবায়েতের কথা শুনেছি, তাজুল ভাইয়ের কথা শুনেছি। এই তিনজনের কথাকে মাথায় রেখেই আমার কিছু এক্সপেরিয়েন্সের কথা বলি, এবং যেসব এক্সপেরিয়েন্স নিয়ে আমি কয়েক বছর অনেকগুলো বড় বড় গেম খেলেছি। আমি গেম খেলে কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং এর একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসা গেছিল। আমি প্রথমে একটু বাংলাদেশের মতো জায়গায় কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং এর রিস্ক গুলা কোন জায়গাটাতে, আমি সেইটা বলি। যে প্রথম কথা হইতেছে যে আমাদের দেশে যারা কৃষক আছে, মন্ডি প্রান্তিক পর্যায়ের কৃষি, তারা মানে কন্ট্রাক্টে আসলেও তারা কিন্তু করে কি, যে একটা ওপেন মার্কেট টেন্ডেন্সি থাকে তাদের পণ্যটা বিক্রি করে দেওয়ার জন্য। কন্ট্রাক্ট ফার্মিং মানেই হইতেছে যে আপনার দুই পক্ষ, এক পক্ষ টেকনোলজি দিবে, সার্ভিস দিবে, ম্যানেজমেন্ট প্র্যাকটিস দেবে, পক্ষান্তরে সেটা হচ্ছে কোম্পানি, পক্ষান্তরে অন্য পক্ষ যিনি ফার্মার তিনি হচ্ছে যে যেভাবে এন্টারপ্রাইজ চায় সেইভাবে তার কমোডিটিটা করবে, প্রোডাকশন করবে। তো এই জায়গায় করতে যে প্রাইসিং একটা খুব বড় একটা ফ্যাক্টর। আমি জানি না যে বাবু পেমেন্টের প্রসঙ্গটা নিয়ে আসছে, বাট প্রাইসিং এর বিষয়টা নিয়ে আসে নাই। আমি ভাই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা বলি যে মানে প্রাইসিং সেট নিয়ে যে স্ট্র্যাটেজিটা যে কিভাবে হার্ডশিপ গেছে। যে কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং এ 4 ধরনের প্রাইসিং মেকানিজম আছে। বাংলাদেশের জন্য 4 ধরনের মধ্যে 2টা একদম কমপ্লিটলি আউট করে দেওয়া যায়, বাট বাকি 2টা নিয়ে অনেক গবেষণা হয়েছে। একটা হচ্ছে প্রিডিটারমাইন্ড প্রাইস, আর একটা হচ্ছে পোস্ট ডিটারমাইন্ড প্রাইস। প্রিডিটারমাইন্ড প্রাইস মানে হচ্ছে কি, যে আপনার মানে ফসল উৎপাদনের আগে কন্ট্রাক্টের মধ্যে প্রাইস মানে ফসলের মূল্য নির্ধারণ করা থাকবে, এইটা একটা। আরেকটা হচ্ছে যে ফসল উৎপাদনের পরে মার্কেট বেসিসে তার পণ্যটা হবে। আমরা যখন কন্ট্রাক্ট ফার্মিং শুরু করি তখন প্রিডিটারমাইন্ড প্রাইসে আমরা এগ্রিমেন্ট করেছিলাম। তাজুল ভাই যেটা বলছে যে এখানে সাংঘাতিক কম ব্লিচিং হয়। আমার খেয়াল আছে আমি যখন প্রথমবার চিনিগুলো আড়াইমাটি করি তখন আমার 500 টাকা মন ছিল। প্রোডাকশন যখন হয় তখন দেখা গেল কি যে মার্কেটে হচ্ছে 450 টাকা মন, 450 টাকা মন। তো ফার্মাররা বললো কি যে আপনারা যেহেতু কন্ট্রাক্ট করছেন সুতরাং আমাদেরকে 500 টাকা করেই নিতে হবে। ভালো কথা, এগ্রিমেন্ট যেহেতু হয়েছে নিতে হবে। পরবর্তী বছর ওই 500 টাকায় প্রোডাকশন করা হলো, প্রাইস করা হলো, কিন্তু প্রাইস দাঁড়া গেল 600 টাকা। ফার্মার তখন আর দিতে চায় না যে আমি কেন আপনাকে 500 টাকা করে দিব, বাজারে 600 টাকা, আমি কেন আপনাকে 500 টাকা দিব। এই যে বিশাল একটা মানে বিষয়, হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক প্লে করেছি এবং ফাইনালি একটা জায়গায় এসে আমরা ওই প্রাইসিং সিস্টেমটাকে একদম পারফেক্টলি মানে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। যে এখানে একটা প্রকিউরমেন্ট কমিটি থাকবে, প্রাইস ফিক্সিং কমিটি থাকবে, যে কমিটির মেম্বার থাকবে, ফার্মার থাকবে, লিড ফার্মার থাকবে, কোম্পানির লোক থাকবে, তারা মার্কেট সার্ভে করবে, করে প্রাইসিংটা ঠিক করবে যে বেটার কোয়ালিটি হিসাবে। আমরা এটাকে ভালো পাইছি। কামরুল বাবু যেটা বলছে যে রেফার্ড পেমেন্ট, এই রেফার্ড পেমেন্ট নিয়ে অনেক মানে কথা আছে। যে পেমেন্ট আপনার কি 3 ভাবে পেমেন্ট হতে পারে। একটা হইতেছে আপনি যখন কিনলেন তখনই ক্যাশ পেমেন্ট দেওয়া, আরেকটা হইতে পারে যদি আপনি লিড ফার্মার দিয়ে করেন, লিড ফার্মারকে প্রাইস দেওয়া, অথবা অ্যাকাউন্টে পেমেন্টটা দেওয়া। তো আপনি খেয়াল করে দেখেন যে আমাদের দেশের ফার্মারদের অ্যাকাউন্ট নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। আর আপনি যদি পণ্য কেনার সময়তে আপনি পেমেন্টটা দিতে চান, ভাই আপনি একদিনে যদি আপনি 100 টন প্রকিউরমেন্ট করেন, তাহলে আপনার 100 টনের দাম হবে কত, মানে কত 30-40 লাখ টাকা। আপনি কি 40 লাখ টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন? আপনি রাস্তায় তো আপনি নিজে খুন হয়ে যাবেন। এটা একটা বড় বিষয়। একটা আমি প্র্যাকটিক্যালি যে কাজটা করছিলাম, আমি এই কাজটা করতে যে আমি 3টে কর্মচারীর আমি অ্যাকাউন্টে একটা চাকরি পর্যন্ত মানে তার চলে গেছিল। কি করে জানেন? যে আমার প্রকিউরমেন্ট এখন প্ল্যানিং করা থাকতো যে আমি 1 মাস ব্যাপী প্রকিউরমেন্ট করবো, 25 দিন ব্যাপী প্রকিউরমেন্ট করবো, কোন ডেটে কোথায় কতখানি প্রকিউরমেন্ট করবো, ওই ব্যাংক অ্যাকাউন্টে কবে সেই পরিমাণ টাকা কবে অ্যাভেলেবল করতে হবে, 1 মাস আগে আমার অ্যাকাউন্ট সেকশনে ওই প্রকিউরমেন্ট প্ল্যানিংটা দেওয়া থাকতো। যার ফলে আমি একজন ফার্মারের কাছ থেকে 2 টন নিলাম, প্রকিউরমেন্ট করলাম, করার সঙ্গে সঙ্গে আমি ওখানে চেক দিয়ে দিলাম এবং ওই ফার্মারটা সঙ্গে সঙ্গে ব্যাংকে গেল যে তার টাকাটা
মানে মানে তুলে নিয়ে আসলো, এন্ড ইট ওয়াজ ওয়ার্কিং ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। যে এখানে জি। রেফার যেতে বলতে হয়নি। তো যেটা বলতেছি যে আর রুবাদ যেটা বলে গেছে যে আমাদের ফার্মারদের একটা শিফট হবে, ডেফিনেটলি একটা ফার্মারের শিফট হবে। আমাদের স্মল ফার্মার গুলো, প্রান্তিক ফার্মার গুলো থাকবে না, কিন্তু পুরাটাই চলে যাবে না। তাজুল ভাই যেটা বলেছেন আমি টোটালি এগ্রি করি, যে আমাদের এই ফার্মারদের মধ্যে থেকে কিছু ফার্মার গ্রাজুয়েট হবেন। এই গ্রাজুয়েট ফার্মার গুলো তখন তারা নিজেরা কোম্পানিগুলোর সঙ্গে, প্রসেসিং কোম্পানিগুলোর সঙ্গে অ্যালাইন করে প্রোডাকশনে যাবেন। সেই অ্যালাইনমেন্টটা কি হবে সেইটা দেখার বিষয় আছে। সেইটা কি আপনার কন্ট্রাক্ট ফার্মিং এ যাবে নাকি ওই যে থার্ড পার্টি কন্ট্রাক্ট ফার্মিং এ যাবে, সময় ওটা বলে দিবে কিভাবে। বাট আপনি রেজাল ভাই, আপনি যেটা বলছেন যে বর্তমানে সময়টা থেকে আমরা উত্তরণ কিভাবে হইতে পারি, দেখেন কামরুল কিছু কিছু বিষয় বলে গেছে। আমরা যদি আমরা দেখেন, আমি আমি একজন মানে বড় বড় আমাদের দেশের এন্টারপ্রেনিউর গুলো কেন কন্ট্রাক্ট ফার্মিং শুরু করে এবার যেতে চায় না, এটা দেখেন যে কন্ট্রাক্ট ফার্মিং মানেই হইতেছে ফার্মারদেরকে সাপোর্ট দেওয়া। এই সাপোর্ট দিতে গেলে মানে এন্টারপ্রাইজকে একটা বড় আকারের একখান মেনটেন করতে হয়, মানে স্টাফ মেনটেন করতে হয়। এবং সেখানে মানে কোঅর্ডিনেটর থেকে শুরু করে তার অফিস লাগে, তার সুপারভাইজার লাগে, তার কোঅর্ডিনেটর লাগে, ফিল্ড অবজারভেটর লাগে, বহুগুলা স্টাফ লাগে। এমনিতেই খুব ক্রিটিক্যালি লাভ হয়। তারপরে যদি এতগুলা মানে খরচ দিতে হয়, সেখানে সেখানে মানে কন্ট্রাক্ট ফার্মিং কোম্পানিগুলো পেরে উঠতেছে না। আরেকটা যেটা বলি যে ব্রিচিং, এই ব্রিচিংটা খুব বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে যে প্রডিউসার যারা আছে, কন্ট্রাক্ট ফার্মার যারা আছে তাদের কাছ থেকে। বেশিরভাগ ক্ষেত্রে ব্রিচিংটা কোম্পানির কাছ থেকে যে হয় না তা না, তাদের কাছ থেকে হয়। এখানে রুবায়েত আছে, রুবায়েত জানে যে এই ব্রিচিং যাতে না হয়, যে কন্ট্রাক্ট ফার্মিং একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমরা ফিল করতেছিলাম বহুদিন আগে থেকেই। আহ রুবায়েতের ফার্মই আমাদেরকে হায়ার করেছিল যেটা কন্ট্রাক্ট ফার্মিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক করার জন্য, এবং এটা ছিল একটা আইএফসির একটা কাজ। এবং আমরা একটা কন্ট্রাক্ট ফার্মিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমরা মানে বানিয়েছিলাম, অনেক স্টাডি করে, অনেক দিনের এখন স্টাডি করে বানিয়েছিলাম। এবং সেটা আমরা ইনোভেশন কনসালটেন্টকে দিয়েছিলাম, ইনোভেশন করেছিল আইএফসি তে। ডেফিনেটলি আইএফসি ইনোভেশন আইএফসি কে দিয়েছে, কিন্তু বর্তমানে সরকারি পর্যায়ে ওইটা নিয়ে আর কোনো কথা নেই। হ্যাঁ, এখন যদি বর্তমানে আমি আমার কন্ট্রাক্ট ফার্মিং গুলাকে আমি মানে অন রানিং করে রাখতে চাই, আমাদের যে কাজগুলোর দিকে আমাদের মানে করা উচিত, এই যে বাবু যেটা বললো যে কন্ট্রাক্ট ফার্মিং স্কিম বাংলাদেশ ব্যাংকের কাছে কিভাবে ক্রেডিটটা সেখানে যেতে পারে, এইটা নিয়ে আমাদেরকে খুব ডিউ ডিলিজেন্টলি একটা কাজ হওয়া উচিত। অথবা হতে পারে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, একটা অ্যারেঞ্জমেন্ট একটা আছে কন্ট্রাক্ট ফার্মিং এর, ট্রাইপার্টাইট অ্যারেঞ্জমেন্ট, যেটা হতেছে ফার্মার থাকবেন, এন্টারপ্রাইজ থাকবেন, ইনপুট সাপ্লায়ার থাকবেন। এখানে এখানে নগদ টাকা কারোরই দরকার নাই। যেমন কথা হচ্ছে যে আমার যদি মানে 2000 ফার্মার থেকে 2000 ফার্মার আমার ডিটেলস লিস্ট থাকবে, কোন কমোডিটি কতখানি করবে, তার কতখানি সিড লাগবে, কত টাকা ক্যাশ লাগবে, এইগুলা যদি আমি একটা ব্যাংকের সঙ্গে মানে আন্ডারস্ট্যান্ডিং করে নেই, যে অথবা সিড কোম্পানির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নেই, যে আমি আমার ফার্মার গুলাকে আমি একটা চিরকুট দিয়ে যাবো যে ওই ফার্মারকে এতখানি সিড দেন, এতখানি ফার্টিলাইজার দেন, এতখানি পেস্টিসাইড দেন, ফার্মার্স নিড নট টু পে এনিথিং। এই কাজগুলা কন্ট্রাক্ট ফার্মিং কোম্পানি করবে। এবং যখন এট দ্য এন্ড অফ দ্য প্রকিউরমেন্ট, তখন কন্ট্রাক্ট ফার্মিং কোম্পানি যার যার হিস্সা তাকে বুঝাই দেবে, যে সেটা হয়তো ইনপুট কোম্পানি হতে পারে, সেটা হতে পারে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হতে পারে, তার হিস্সা তাকে তুলে দিবে। এই একটা মডেল এখন হতে পারে। আমাদের এখানে যখন কন্ট্রাক্ট ফার্মিং করতে যাবে, তখন মানে ক্রপ লসের এখন সমূহ সম্ভাবনা থাকে। সেই যে যদি লসটা হয়, সেটা ফার্মারেরও লস হবে, সেটা কোম্পানিরও লস হবে, কারণ কোম্পানি অনেক টাকা অলরেডি ইনভেস্ট করে ফেলছে। সেই ক্ষেত্রে যে আমরা যে গত কয়েকদিন থেকে আলাপ করছি, আমাদের ক্রপ ইন্স্যুরেন্সের একটা বিষয়টা যদি আমরা এই কন্ট্রাক্ট ফার্মিং স্কিমে নিয়ে আসতে পারি, সেখানে একটা ভালো কাজ হতে পারে। বাবু বলছে যে কন্ট্রাক্ট ফার্মিং ইনফ্রাস্ট্রাকচার, যেমন আমার একটা ধান শুকাইতে হবে, আমার মুগ ডাল শুকাইতে হবে, আমি যদি ওইসব জায়গাগুলোতে আমি যদি এই সুবিধাগুলো দিতে পারি, সার্ভিস প্রোভাইডার তৈরি করে দিতে পারি, এবং গভর্নমেন্ট ফ্যাসিলিটেশনের মধ্যে দিয়ে এই কাজগুলো খুব ভালোভাবে হতে পারে। আমরা যদি ওয়ার হাউস, যদি একটা কোম্পানি মনে করেন যে আমার খেয়াল আছে আমার প্রায় 3000 টন 4000 টন আমি চিনি গুঁড়া অ্যারোমেটিক রাইস করছি, এই 4000 টন প্রকুরমেন্ট করার সঙ্গে সঙ্গে পানের গোডাউনে নিয়ে আসাটা অনেক বড় একটা হ্যাসেল ছিল। আমি যে জায়গায় কন্ট্রাক্ট ফার্মিং করছি, ওই জায়গায় যদি সরকারি এলএসডি গোডাউন গুলো থাকে সরকারের, ওইখানে যদি এই ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করা যায়, ওই যাবতীয় ফ্যাসিলিটি, যে ড্রাইং ফ্যাসিলিটি, স্টোরিং ফ্যাসিলিটি, সেই জায়গায় কাজগুলা কিন্তু আমার 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 হইতে পারে। এবং আরো ক্ষেত্রে যেসব কোম্পানিগুলো কন্ট্রাক্ট ফার্মিং করবে,
তাদেরকে যদি এক্সপোর্ট ফ্যাসিলিটেশন দেওয়া যায় গভর্নমেন্টের পক্ষ থেকে, মার্কেট সোর্সিং থেকে শুরু করে ল্যাবরেটরি টেস্টিং থেকে শুরু করে, এই কাজগুলো যদি গভর্নমেন্ট দিতে চায় খুব ভালো একটা হতে পারে। কন্ট্রাক্ট ফার্মিং মানেই আমার কৃষকের ইনকাম বাড়াইতে হবে, সেটা ইনকাম হতে পারে কি টেকনোলজি দেওয়া হতে পারে, আমার ম্যানেজমেন্ট প্র্যাকটিস দেওয়া হতে পারে। আমাদের দেশে যেটা সরকারি গবেষণাগার যেগুলো রয়েছে, রিসার্চ অর্গানাইজেশন গুলো যেগুলো রয়েছে, এক্সটেনশন ডিপার্টমেন্ট গুলো যেগুলো রয়েছে, আমরা যদি কন্ট্রাক্ট ফার্মিং এর সঙ্গে এদেরকে ইনভলভ করতে পারি বেটার টেকনোলজি দেওয়ার জন্য, বেটার এক্সটেনশন সার্ভিস গুলো দেওয়ার জন্য, দ্যাট কুড বি ওয়ান্ডারফুল ফর এস্টাবলিশিং কমার্শিয়াল কন্ট্রাক্ট ফার্মিং ইন বাংলাদেশ। এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি যদি গভর্নমেন্ট মানে করে থাকে। রেজা ভাই। জি জি, আমি আমি আমার কাছে যেটা মনে হয়, আনিস ভাই আপনি শেষে এটা নিয়ে মন্তব্য করবেন, সেটা হচ্ছে আমরা বাণিজ্যিক কৃষির কথা বলছি। বাণিজ্যিক কৃষি মানে হচ্ছে প্রতিযোগিতামূলক কৃষি, এবং সেই প্রতিযোগিতায় যিনি নাকি ক্রেতা তিনি কিনতে গিয়ে লাভ করবেন, যিনি বিক্রেতা তিনি বিক্রি করতে গিয়ে লাভ করবেন। এবং সেই জায়গাটা হচ্ছে দুই পক্ষটা এমন একটা শক্তি যে দুই পক্ষের ভিতরে সম্পদের পার্থক্য এবং ক্ষমতার পার্থক্য অনেক বেশি, এবং বার্গেনিং এর ক্ষেত্রে কিন্তু সেই উৎপাদনকারীর বার্গেনিং এর ক্যাপাসিটি একরকম, আর যিনি ক্রয় করবেন তার বার্গেনিং এর ক্যাপাসিটি কিন্তু আরেক রকম। তাহলে এই বাণিজ্যিক কৃষিতে যাওয়ার জন্য আমি কৃষককে ঠেলে দিলাম, সাঁতার না শিখিয়ে নদীতে ফেলে দিলাম যে সাঁতরে তুমি উপর চলে আসো, তাহলে তো হলো না। আসলে তাও ওই সক্ষমতা তৈরির জায়গাটিকে আমাদের দেখতে হবে, এবং সেটি কিন্তু সরকারের তরফ থেকে হোক আর বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে হোক এটা করতে হবে। তাহলে এই কৃষককে, আমরা জানি যে কথা তাজুল সাহেব বললেন যে একটা পর্যায়ে অনেক কৃষক হারিয়ে যাবে, যারা সাঁতার শিখবে না তারা হারিয়ে যাবে, আর যারা সাঁতার শিখবে তারা হয়তো সাঁতরে সাঁতরে পাড়ে উঠে এসে প্রতিযোগিতায় যুদ্ধ করে টিকে থাকবে। আমরা এই বিষয়টা নিয়ে আপনার সাথে সর্বশেষ অভিমত জানবো। আমি একটু রুবাইয়া সরোয়ারের কাছে জানতে চাই যে আপনারা তো দেখেছেন, আপনি অনেকগুলো কথা বলেছেন, আমরা যদি লিস্ট করতে চাই যে বাণিজ্যিক কৃষি এবং সেই ক্ষেত্রে যে কন্ট্রাক্ট ফার্মিং এর ক্ষেত্রে আপনি যদি হাতে কর গুণে বলতে চান যে কোন 4টি বা 5টি পদক্ষেপ সরকারের তরফ থেকে নেবে, উদ্যোক্তাদের তরফ থেকে নেবে বা নাগরিক সমাজের তরফ থেকে নেবে, তাহলে আপনি কোনটাকে প্রেফার করবেন? কি কি পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া দরকার, 4টি বা 5টি পদক্ষেপ যদি আপনি চিন্তিত পারেন? জি, রুবাইয়াত সরকার। জি, ধন্যবাদ। আমার মনে হয় যে 1 নম্বর পদক্ষেপ হওয়া উচিত যে আপনার বাংলাদেশের এগ্রিকালচারাল যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সেগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্রমোট করা। তাহলে যেটা হবে, যখন আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু সফিস্টিকেশনটা আছে এবং সেখানে যেহেতু ভ্যালু অ্যাডেড আপনার প্রাইসের আপনার মানে ভ্যালু অ্যাডেড এর স্পেসিফিক ভ্যালুটা পাবে তারা, তো সেই জন্য আপনার কিন্তু ওইটাই আপনার এনফোর্স করবে অনেক ধরনের ইমপ্রুভমেন্ট, তো এবং ক্যাটালাইজ করবে একটা ট্রিকল ডাউন এফেক্ট অ্যাক্রস দ্য ভ্যালু চেইন ফর কন্ট্রাক্ট ফার্মিং। সো একটা হওয়া উচিত যে এগ্রো প্রসেস প্রোডাক্ট গুলোর এক্সপোর্ট মার্কেট প্রমোশন। 2 নম্বর যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে একটা এগ্রো কমোডিটি এক্সচেঞ্জ পলিসি ক্রিয়েট করা এবং এগ্রো কমোডিটি এক্সচেঞ্জ আপনার মার্কেট ক্রিয়েট করা, এবং সেটার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রয়োজন পড়বে। এটা শুধুমাত্র সরকারি বা বেসরকারি পর্যায়ে হবে না, এটা যৌথ উদ্যোগে হতে হবে। তারপরে 3 নম্বর যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে একটা আমরা যেটা বলছিলাম যে কন্ট্রাক্ট ফার্মিং এর আমরা কিন্তু একটা পলিসি রেগুলেটরি আপনার করে দিয়েছিলাম, সেটাও আজকে 7 বছর আগে। তো আপনি বুঝতেই পারছেন যে 7 বছরে আমরা চেঞ্জ দেখি নাই, তার মানে হচ্ছে যে এগুলো আসলে খুব স্লো প্রোগ্রেশন হচ্ছে। তো সেই জিনিসগুলো আপনার আরো ফস্টার করা, তো এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা পলিসি রেগুলেটরি ইস্যুস গুলোকে। 4 নম্বর যেটা আপনার হতে পারে সেটা হচ্ছে যে আপনার টু ইনসেন্টিভাইজ ফার্মার্স আপনার এখানে, তো সেখানে আপনার ইনপুট এবং অ্যাগ্রো মেশিনারিজ এই জিনিসগুলোকে আপনার আরো সাবসিডাইজ করে এগুলোর মার্কেট ক্রিয়েশন, যেমন এখন একটা আপনার প্রপোজাল আসছে সেটা হচ্ছে যে উবারের মতো অ্যাগ্রো মেশিনারিজ এর আপনার একটা রেন্টাল মার্কেট সিস্টেমস ক্রিয়েট করা যায় কিনা। তাহলে যেটা হবে আপনার এগ্রিকালচার এফিসিয়েন্সিস, হারভেস্টিং, প্রোডাকশন দুটাতেই আপনার ইমপ্রুভ করবে। আর 5 নম্বর যেটা আমার মনে হয় যে ল্যান্ড টেনিওর সিস্টেমটাকে আপনার অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশের যে ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম এটা আপনার কন্ট্রাক্ট ফার্মিং কে আপনার ফ্যাসিলিটেট করবে না। তো এখানে আপনার ভূমির
আপনার মালিকানা একজনের কাছে, আবার ভূমি লিজ আরেকজনের কাছে। এবং এখানে আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি যে কি হয়, সেটা হচ্ছে যে আমরা গত প্রায় 15-16 বছর ধরে এগ্রিকালচার প্রোডাকশন ইমপ্রুভ করার জন্য আমরা ইমপ্রুভ কোয়ালিটি ইনপুট প্রমোট করে আসছি। আমরা সয়েল টেস্টিং প্রমোট করছি আপনার, যাতে করে আপনার ফার্টিলাইজেশনটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু আমরা দেখে আসছি যে এটার অ্যাডাপ্টেশনটা খুব কম। এটার একটা রিজন হচ্ছে, বহুদিন পরে আমরা আসলে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে ফার্মার আপনার বেশিরভাগই 2-3 বছরের ল্যান্ড টেনিওরে চলে। তো এই ফার্মল্যান্ডে 2-3 বছর করার পরে সে আরেক জায়গায় লিজ নিয়ে চলে যায়। তো এটা যখন হয় তখন আসলে তার ইনসেনটিভ থাকে না আপনার ওই ল্যান্ডের প্রোডাক্টিভিটিটা, সয়েল ফার্টিলিটিটাকে ইমপ্রুভ করা। এটার ইনসেনটিভটা থাকে হচ্ছে ল্যান্ড ওনারের কাছে। আবার সেই ল্যান্ড ওনার কিন্তু এখন গ্রামে নাই, সে হয়তো দেশের বাইরে অথবা সে শহরে চলে আসছে ল্যান্ডটা লিজ করে দিয়ে। তো এই ল্যান্ড লিজিং প্যাটার্ন এবং ল্যান্ড টেনিউর সিস্টেমটাকে আসলে আপনার অ্যাড্রেস করতে হবে যদি আপনার কমার্শিয়াল এগ্রিকালচারকে প্রমোট করতে চান। জি, ধন্যবাদ। জি, খুবই চমৎকার পরামর্শ আপনি দিয়েছেন রুবাইয়াত সারোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ কামরুজ্জামানের কাছে যেতে চাই। আমরা কতগুলো পরামর্শ নিয়ে কথা বলছিলাম যে আমরা জানি যে চুক্তি তৈরি করার এবং সেই ক্ষেত্রে বিধিবিধানগুলো এখনো নাই। চুক্তি ভঙ্গের প্রতিকার, যদিও চুক্তি আইন অনুযায়ী অনেক কিছুই আছে, কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং এর ক্ষেত্রে সেই রকম কোনো প্রবিধান বা বিধিবিধান আমরা তৈরি করতে পারিনি। সরকারের রেগুলেটরি সিস্টেম গুলো সেখানে কতখানি কাজ করছে সেটা আমরা জানি না। এবং আপনি যেটা বলছিলেন যে এই যে ডেফার্ড পেমেন্ট সিস্টেম, যে আমি সরবরাহ করলাম অথচ টাকা পেতে পেতে আমার সময় লাগছে, তাহলে ব্যাপারটা কি এরকম কি করা যায় কিনা? মানে আপনি নিজে যেহেতু ফিনান্স নিয়েও কাজ করেন, পড়াশোনাও করেছেন এই বিষয়টা নিয়ে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি যখন নাকি বিদেশ থেকে একটি ওয়ার্ক অর্ডার পায়, সেই ওয়ার্ক অর্ডারকে বেস করে যদি ব্যাংক তাকে টাকা দিতে পারে, তাহলে আমরা কি এই কন্ট্রাক্ট ফার্মিং এর ভিতরে এরকম কোনো সিস্টেম করতে পারি কিনা, যখন ফার্মার, যখন একজন উৎপাদনকারী যখন কোনো কৃষককে চুক্তিবদ্ধ করছে কোনো প্রোডাকশন করার জন্য বা বিক্রি কিনবে বলে দলিল তৈরি করছে, তাহলে সেই দলিলটা, সেই ডকুমেন্টটা কি ব্যাংকের কাছে একটা প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট হতে পারে না? সেই জায়গাগুলো নিয়ে কি আমরা কাজ করতে পারি না? আমার ব্যক্তিগত অভিমত, আমি অতটা অভিজ্ঞতার জায়গা থেকে বললাম না, কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু এটা কন্ট্রাক্ট, এটি একটি দলিল, এবং সেই দলিলের ভিত্তিতে কিন্তু এরকম কোনো সুবিধা, কারণ ডেফার্ড পেমেন্ট দিয়ে তো কৃষকের লাভ হবে না, কিন্তু এটা তাকে কিছুটা সাময়িকভাবে কিছু ফিনান্সিয়াল সুবিধা দিতেই পারে। কামরুজ্জামান, আপনার কাছ থেকে সর্বশেষ অভিমত হিসেবে এই কতগুলো বিষয় জানতে চাই। জি, ধন্যবাদ। আপনি খুব একটি গুরুত্বপূর্ণ ইস্যু, আপনার ইস্যু এখানে তুলে ধরেছেন। আমি দুটি ইস্যু এখানে একটু শেয়ার করতে যাচ্ছি। আপনার এই আপনার ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সের আগে দুটি কথা বলতে চাই। সেটি হচ্ছে একটি, যে আমাদের দেশে আপনি জানেন যে আপনার আগে রাইস মিল যেগুলো ছিল, ছোট ছোট রাইস মিল যেগুলো ছিল, সেই রাইস মিল গুলো অটো রাইস মিল আসার পরে কিন্তু আসলে তারা বিভিন্ন অন্যান্য ফসলের আপনার ড্রাইং ক্লিনিং কিংবা এই ট্রেডিং হাউস হিসেবে তারা কিন্তু একটি অন্য বিকল্প ব্যবসার দিকে চলে গেছে। এবং আমাদের বাংলাদেশে যারা ব্যাংক ফাইন্যান্স নিয়ে আসলে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিল, এখানে প্রচুর সিসি লোন হিসেবে কিন্তু ইনভেস্টমেন্ট কিংবা প্রজেক্ট লোন হিসেবে ইনভেস্টমেন্ট আছে। সেই জায়গাটাতে একটি বড় ধরনের ইন্টারভেনশনের সুযোগ আছে। যদি আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি, তাহলে হবে কি, যে এই বড় বড় কোম্পানিগুলো যখন তাদেরকে অর্ডার দেয়, তারা হয়তো লিড ফার্মার হিসেবে কাজ করতে পারে। এখানে আমাদের আনিস ভাই যে কথাটি বলছিলেন, যে হয়তো লিড ফার্মার গুলো যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে হয়তো যে একটি কিন্তু ভলিউমের দরকার হবে, যে আপনি ওয়ার্ক অর্ডারটা কখন পাবেন, যে আপনি 100 মেট্রিক টন, 200 মেট্রিক টন, 300 মেট্রিক টন, একটি কিন্তু ভলিউম লাগবে। যে এটা কিন্তু মার্জিনাল এবং স্মল ফার্মারের ক্ষেত্রে এটা সম্ভব না। তাহলে আমার একটা লিড এন্টারপ্রাইজ বলেন আর লিড ফার্মার বলেন, আমার কিন্তু আপনার ওই প্রোডাকশন লেভেলে একটি আপনার প্রতিষ্ঠান দরকার হবে, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তা তো করতে পারবো। জি, কামরুজ্জামান। আমাদের এখন কিন্তু আপনি দেখবেন যে আমাদের ক্লাইমেট চেঞ্জের কিন্তু আপনার এই পর্যায়ে আছে। সেটি কেমন, আপনি একটি উদাহরণ, আমরা যখন ছাতালে ভুট্টা কিংবা ধান নেটওয়ার্কে মনে হয় কিছুটা ডিস্টার্ব হচ্ছে কামরুজ্জামানের।
না, আপনার কথা খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না। আনিস ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমিও ভালো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার মনে হয় যে আমাদের আলোচনাটিকে একটি শেষ পর্যায়ে নিয়ে যেতে হবে। দেখি কামরুজ্জামান, আরেকবার চেষ্টা করে দেখুন, আপনি কি বলতে পারবেন? আপনার অডিও আমরা শুনতে পাচ্ছি না। জি, বলেন। হ্যাঁ, আমরা একটু আস্তে আস্তে শুনতে পাচ্ছি, জোরে শুনতে পাচ্ছি না। সম্ভবত সিস্টেমে কোনো প্রবলেম আছে। আনিস ভাই, আমরা ফিরে আসি, কারণ আমরা জানি যে এখানে ইতিমধ্যে আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি। আমরা এই কথাগুলো হয়তো কামরুজ্জামানকে যে কথাটা বলেছি তার উত্তর আপনি হয়তো দিতে পারবেন। আর যে কথা আমরা বলছিলাম যে আমাদের কৃষকদের সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে মানে আপনার কি পরামর্শ আছে, আপনি যদি সে বিষয়ে বলেন কিছু। দেখি কামরুজ্জামান আর একটু চেষ্টা করছে, আরেকবার দেখি কামরুজ্জামান বলতে পারেন কিনা। জি কামরুজ্জামান, আপনি কি বলতে পারবেন এখন? জি জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। জি, আরেকটি বিষয় আমি এখানে গুরুত্ব দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা আছে সেই জায়গাটাতে কিন্তু আপনাকে আমি একটু উদাহরণ দিতে চাই যে আমরা এবার দিনাজপুরের বীরগঞ্জে আফতাব বহুমুখী ফার্ম থেকে 2000 মেট্রিক টনের একটি অর্ডার পেয়েছিলাম। তো সেইখানে আমরা আফতাব বহুমুখী ফার্ম থেকে কোয়ালিটি কন্ট্রোল অফিসার, পারচেজ অফিসার সবাইকে আমরা নিয়ে গেছিলাম, কিন্তু ওয়েদারের একটা বড় ধরনের চেঞ্জের কারণে আমরা কিন্তু কোনো সাপ্লাই তাদেরকে দিতে পারিনি। বিষয়টা এরকম যে আমরা চাতালে যখন আপনার যাই, কিংবা আমাদের চাতালে যখন আমরা ড্রাই করার জন্য আপনার ভুট্টা কিংবা ধান আপনার দিয়ে দেই আপনার ড্রাই করার জন্য, তখন কিন্তু দীর্ঘদিন একই রকম বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু এগুলো ড্রাই করতে পারিনি। এবং যখন একাধারে 7 দিন 8 দিন 10 দিন বৃষ্টি হয়, তখন কিন্তু এই ঢেকে রাখার কারণে এগুলাতে আপনার ফাঙ্গাস গ্রো করে এবং কোয়ালিটি ডিটিরিওরেশন হয়, যেটা হয়তো আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিউসি কে আমরা মিট করতে পারি না। এটা আমাদের একটা খুব বড় ধরনের প্রবলেম হয়েছিল, এবং এর সাথে কিন্তু লেবার কস্টটা অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে দেখবেন যে যেই ধান কিংবা ভুট্টাটা 3 দিনে ড্রাই করার কথা, সেটি আমরা 10-12 দিন ধরে ড্রাই করছি, এবং আমাদের এখানে লেবার কস্টটা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে প্রস্তাবটা কি? তাহলে প্রস্তাবটি হচ্ছে যে আপনার ফার্মার এন্ডে প্রোডাকশন লেভেলে কিন্তু আমাদের মেকানাইজেশন করতে হবে, মেকানিক্যাল ড্রায়ার আমাদের প্রয়োজন হবে, আমাদের গ্রেডিং মেশিন দরকার হবে, এবং আমাদের কিছু গ্রেডিং কিউরিং শেড তৈরি করতে হবে। শুধু মেশিন না, হয়তো আমরা পটেটোর ক্ষেত্রে আমাদের গ্রেডিং ক্লিনিং শেড করতে হইতে পারে। প্যাক হাউস হিসেবে আমরা কিন্তু এগুলো ফার্মার লেভেলে যদি গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু এই যে আমাদের যে চুক্তি হবে, এই চুক্তিতে কিন্তু ফার্মার লেভেলে তারা বড় ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন করবে, এবং ব্যাংক কখনোই ফাইন্যান্স করবে না। ব্যাংক যদি শিওর না হয় যে আমার এই ফান্ডটা রিফান্ড হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংক ফাইন্যান্স করবে না। এবং আপনি জানেন আমাদের যা কিছু হয় তা কিন্তু সবকিছু ঢাকা কেন্দ্রিক হয়। আপনি যদি প্রান্তিক পর্যায়ে, রুরাল পর্যায়ে, গ্রাম পর্যায়ে যান, তাহলে কিন্তু একজন কৃষক ব্যাংক থেকে লোন পাওয়ার জন্য যে কত রকমের আপনার আপনার এই হয়রানির শিকার হয়, সেটি কিন্তু যদি আমরা কেস স্টাডি না করি, তাহলে কিন্তু আমরা আসলে এই পেইনটা আসলে বুঝতেই পারবো না। তাহলে এই 7 দিনের মধ্যে আমার ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স হবে, তার গ্যারান্টি কে দেবে? আমরা এটা নিয়ে কাজ করছি। আমি আপনাকে একটু বলতে চাই, আমরা আসলে একটি প্রকল্প নিয়ে কাজ করছি। এই প্রকল্পটির নাম হচ্ছে আমাদের উত্তরণ। আমরা একটি ব্যাংকের সঙ্গে আমরা ইতিমধ্যে চুক্তি করেছি, এবং আমরা কৃষক পর্যায়ে কাজ করছি সেবা এগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে। আমরা বগুড়া এবং দিনাজপুরে পাইলটিং শুরু করেছি। আনিস ভাই যথার্থই বলেছে যে আমরা যদি কোনো ব্যাংকের সঙ্গে এটা নেগোশিয়েট করতে পারি, এবং এখানে ফ্যাসিলিটেটিং এজেন্সি হিসাবে আমরা অরোরা কাজ করছি, এই জায়গাটাতে আসলে প্রচুর গবেষণা দরকার, প্রচুর আমরা এই বিষয় নিয়ে ওয়ার্কশপ সেমিনার করে একটা আসলে ফয়সালা করা দরকার, যে যেমন আপনার এখানে আইনটা কি হবে। ব্যাংক তো আসলে আপনার অর্থঋণ আদালতে মামলা করে আসলে টাকাটা তুলে আনতে পারবে, কিন্তু যদি কর্পোরেট এবং ফার্মারের মধ্যে একটা কনফ্লিক্ট হয়, তাহলে সে আইনের আপনি সাপোর্টটা, শিলটা কোথায় দেবেন? আইদার ফার্মার লুজার হবে, নাহলে কর্পোরেট লুজার হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আনিসুর রহমান সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইছি, আমরা যে আলোচনাটা করছিলাম তার একটা সারসংক্ষেপ যদি আপনি করতে পারেন। যদিও মানে অনেকগুলো কথাও আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকের অনেক রকমের প্রশ্ন আছে, সেগুলোকে মিলিয়ে আপনি যদি একটা সংক্ষিপ্ত উপসংহার টানেন। আমি বাবুর কথা থেকে আসি যে দেখেন, আমরা যখন কমার্শিয়াল এন্টারপ্রাইজে যখন কন্ট্রাক্ট পার্টিং করেন, তখন কিন্তু একটা এগ্রিমেন্ট তৈরি হয়, এবং ওই এগ্রিমেন্টটা তৈরি হয় 150 টাকা স্ট্যাম্পের উপরই তৈরি হয়। সেখানে বিভিন্ন ক্লজ থাকে, কোয়ালিটি কি হবে, কতখানি দিবে, কতখানি চার্জ করবে, পেমেন্ট মেকানিজম, এভরিথিং সেখানে দেওয়া আছে।
কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশ এমন একটা দেশ, মনে করেন যে কৃষকের দেওয়ার কথা তাকে ধান, ওই কোয়ালিটির ধান দেওয়ার কথা, ওই কোয়ালিটির পরিমাণ দেওয়ার কথা, ওই ডেটের মধ্যে দেওয়ার কথা। যদি না দেয় তাহলে কি কন্ট্রাক্ট ফার্মিং কোম্পানিগুলা রেগুলেটরি অ্যাকশনে যেতে পারবে? আপনার যতই এগ্রিমেন্ট থাকুক, বাংলাদেশ পার্সপেক্টিভ বিচার করলে সেটা কখনোই যেতে পারবে না। কারণ তখন একটা 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 পাবলিক ইস্যু হয়ে যাবে, দেখো ওই কোম্পানি এসে মানে গরিব চাষিদেরকে ঠকাচ্ছে এবং মামলার ভয় দেখাচ্ছে। তো এই জিনিসটা যদি আমি করতে যাই, এই জায়গাটা আসতে গেলে পরে আমার গভর্নমেন্টের ফ্যাসিলিটেশন রোলটা অত্যন্ত জরুরি এখানে। এই যে বলা হলো যে আমরা ইনোভেশন থেকে যে একটা রেগুলেটরি কন্ট্রাক্ট ফার্মিং এর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বানিয়ে দিয়েছিলাম, যে সেখানে কিভাবে এই ব্রিচিং গুলা যাতে না হয়, কন্ট্রাক্ট গুলা না হয়, কিভাবে এটা করা যাবে। আমাদের সরকার বোধহয় এখন পর্যন্ত ওইটাতে কোনো ব্যবস্থা নেয় নাই, এটা নাম্বার কথা। কিন্তু আমরা যদি করতে যাই, ওই জায়গাটাতে আমাদের সরকারের জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। আরেকটা জিনিস, যে টুডে অর টুমোরে আমাদের কোম্পানিগুলা, এগ্রো প্রসেসিং কোম্পানিগুলা কিন্তু ডাইরেক্টলি সোর্সিং দিস কমোডিটিস ফ্রম ফার্মার, এটা আসবে। এবং এইটা আসতে গেলে আসলে তাদের দরকার হবে একটা বড় আকারের মানে মানে বড় আকারের জমি নিয়ে কাজ করার, একসঙ্গে বড় আকারের জমি নিয়ে কাজ করার। এইগুলা যখন করতে যাবে তখন তার যে দরকারটা হবে এগ্রিকালচারাল মেশিনারিজ দরকার হবে, এবং যখন প্রকুরমেন্ট করতে যাবে হিউজ অ্যামাউন্ট মানি দরকার হবে। এই জায়গাটাতে সরকার কতটুকু কম সুদে সহায়তাটা দিতে পারবে, সেই জায়গাটা মানে মানে খুব মানে ভাবনার মধ্যে অবশ্যই এখানে নিতে হবে। আমাদের দেশে মোহিত সাহেবের আমলে প্রায় 300 কোটি টাকা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দেওয়া ছিল, কিন্তু অ্যাজ অফ টুডে ওই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ 300 কোটি টাকার একটি পয়সাও খরচ হয়নি। তো এই এই এখানে যদি আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর জায়গাগুলো যদি পাই, যে পিপিপি কিছু টাকা নিয়ে এসে প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি গুলো যদি আমরা বিল্ড করতে পারি, একটা কাজ হতে পারে। আরেকটা জিনিস আছে যে বাংলাদেশে এখনো গ্রাম পর্যায়ে প্রচুর খাস ল্যান্ড আছে, মানে সুগার মিলের জমি আছে, রেলওয়ের জমি আছে, প্রচুর জমি আছে। এই জমিগুলা যদি আমরা ফার্মার মানে যে নিউক্লিয়াস এস্টেট মডেল বলে কন্ট্রাক্ট ফার্মিং এর, যে আমরা যদি মানে বড় বড় কন্ট্রাক্ট ফার্মিং এন্টারপ্রাইজকে লিজ দেই, এবং ওই লিজকৃত জমিতে যদি আমরা ফার্মারকে নিয়ে এসে একটা কস্ট শেয়ারিং এর বেসিসে আমরা চাষাবাদ করি, সেই কাজগুলো হতে পারে। এবং সরকারের এই জায়গাগুলোতে এগিয়ে আসতে হবে। আর আমি খুব ব্যক্তিগতভাবে মানে আমি বিশ্বাস করি যে বাবু যেটা বলছিল যে থার্ড পার্টি কন্ট্রাক্ট ফার্মিং, থার্ড পার্টি কন্ট্রাক্ট ফার্মিং এর বাইরেও আমি এর চাইতেও খুব একটা এফিসিয়েন্ট কন্ট্রাক্ট ফার্মিং আমি ব্যক্তিগতভাবে বোধ করি, ফিল করি যে ট্রাইপার্টাইট অ্যারেঞ্জমেন্ট অফ কন্ট্রাক্ট ফার্মিং। ট্রাইপার্টাইট মানে সেখানে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থাকবে, সেখানে ইনপুট সাপ্লায়ার থাকবে, সেখানে কৃষক থাকবে, সেখানে আপনার এই যে মানে কন্ট্রাক্ট ফার্মিং কোম্পানিজ থাকবে। যাবতীয় লায়াবিলিটিস হবে হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং কোম্পানিজের। কৃষকের কোনো লায়াবিলিটিস, কৃষক খালি সার নেবে সারালার কাছ থেকে, টাকা নেবে ব্যাংক থেকে, এবং তার দায়িত্ব হবে যখন প্রকুরমেন্ট শুরু হবে ওই কোম্পানিগুলোকে বেসড অন দি এগ্রিমেন্ট মানে প্রকুরমেন্টে সহায়তা করবে। পরবর্তী সময় কোম্পানি যার যার হিসাব পেমেন্ট তাদেরকে দিয়ে দেবে ওখান থেকে। এই জায়গাটাতে আমি খুব মানে আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে এইভাবে কাজটা যদি করি হতে পারে। সাইফুল আজম সে বলছে যে কিভাবে উইন উইন সিচুয়েশন মানে করা যাইতে পারে। ডেফিনেটলি এটা কিন্তু আমরা মুখের কথা বললে হবে না, অনেক চ্যালেঞ্জ আছে। আমি আবারও একটা শেষ কথা একটা বলি, যে কন্ট্রাক্ট ফার্মিং এন্টায়ারলি ইজ এ রিলেশনশিপ বিজনেস। আপনি যা বলবেন কন্ট্রাক্ট ফার্মারকে, আপনি 1 বছর 2 বছরে সে ওটা শুনবে না, বিশ্বাস করবে না। আপনি যদি কন্ট্রাক্ট ফার্মিংকে বিভিন্ন রকমের সেবা দিয়ে তার মন জয় করতে পারেন, 3 বছর 4 বছর পরে এসে আপনি যেভাবে কন্ট্রাক্ট ফার্মিং চাইতেছেন, কন্ট্রাক্ট ফার্মার ঠিক সেইভাবেই করবে। এবং সেই সময় এসে আপনি যে তখন যদি একটা একটা মার্কেট বেস প্রাইস যদি একটা জিনিসের 500 টাকা হয়, আপনি যদি 10 টাকা বেশি দিয়ে দেন ফার্মারদেরকে, 510 টাকা, এই 10 টাকার ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন, যে এক্সেস 10 টাকা দিলেন, সেই মেকানিজমে কিন্তু আমরা প্লে করছি অনেক ভাবে প্রাণে থাকার সময়, এন্ড দ্যাট হ্যাজ বিন ওয়ার্কিং সাকসেসফুলি, এবং এটা সম্ভব। সুবিধা যে কৃষককেও আস্থার মধ্যে আসতে হবে, কন্ট্রাক্ট ফার্মিং কোম্পানিকেও আস্থার মধ্যে আসতে হবে। ফাইনালি একটা কথা বলি, যে আমাদের দেশে যারা বড় বড় কন্ট্রাক্ট ফার্মিং কোম্পানিগুলো আছে বা এগ্রো প্রসেসিং কোম্পানিগুলো আছে, ইনারা ভাই চায় কি যে আজকে ইনভেস্ট করছেন কালকেই লাভ চায়। কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং করতে এসে আপনি যদি আজকে ইনভেস্ট করে কালকেই লাভ চান, এইটা আপনি কখনোই সম্ভব হবে না। এটা
আপনাকে একটা রিলেশনশিপ তৈরি করতে যে কয়দিন সময় দিতে হয়, ব্রিডিং পিরিয়ড, সেইটুকু আপনার কন্ট্রাক্ট ফার্মিংকে দিতেই হবে এবং সেই ধরনের সার্ভিস আপনার কন্ট্রাক্ট ফার্মারকে দিতেই হবে। তখন দেখবেন যে একটা উইন উইন সিচুয়েশন ডেফিনেটলি হয়ে যাবে, আই ডু বিলিভ। জি, খুবই চমৎকার বলেছেন। আর তাছাড়া আমাদের চুক্তি আইন অনুযায়ী যদি আমরা বলি যে মিউচুয়াল ইন্টারেস্ট, এবং মিউচুয়াল ইন্টারেস্ট মানে এক পক্ষ, প্রতিদান ছাড়া চুক্তিও হয় না, প্রতিদান ছাড়া কিন্তু দুই পক্ষের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয় না। শুধুমাত্র এক পক্ষ দেবে আর এক পক্ষ দেবে না, এইরকম সিচুয়েশন নাই। এবং সেই জায়গাটাতে সমতার ভিত্তিতে এই চুক্তিটা তৈরি করে। এবং এক্ষেত্রে আনিস ভাই যেটা বলেছেন, পারস্পরিক আস্থা, এক পক্ষ আর এক পক্ষকে বিশ্বাস করবে, আর এক পক্ষকে মানে আস্থার মধ্যে নিয়ে আসবে, এবং এক পক্ষ আর এক পক্ষকে সার্ভিস দেবে, যে মনে করবে যে, যেমন ধরেন যে আজকে আমি বীজ দিয়ে উপকরণ দিয়ে হয়তো সার্ভিস দিতে পারি, সুগার মিল যেটা দেয় তারা হয়তো কিছু ঋণের ব্যবস্থা করে দেয়, ইনপুটের ব্যবস্থা করে দেয়। আবার যদি আমরা দেখি যে বিএডিসির ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু সুবিধা দেওয়ার প্রবণতা আছে, হয়তো প্রাণ বা এসিআই বা এরকম প্রতিষ্ঠানগুলো হয়তো সেরকম করে, কিন্তু সকলে হয়তো একরকম ভাবে করে না, আবার সকলের বিহেভিয়ারটা হয়তো একরকম না। কিন্তু পারস্পরিক আস্থা, বিশ্বাসের জায়গা, এইটি খুবই দরকার। আমাদের সাথে যেহেতু তাজুল ইসলাম সাহেব সর্বশেষ যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে 1 মিনিটের মধ্যে এই ক্ষেত্রে আপনার সুপারিশ শুনতে চাইবো, কারণ আমরা অনুষ্ঠানের সময়সীমা পার করেছি। আপনি একজন জ্যেষ্ঠ কৃষিবিদ এবং অনেক দিনের অনেক অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমরা আপনার এই পরামর্শ থেকে বঞ্চিত হতে চাই না বলেই আপনার কাছ থেকে খুব সংক্ষেপে কিছু পরামর্শ চাই। জি, জনাব তাজুল ইসলাম। থ্যাংক ইউ। ইলেকট্রিসিটি ডিসরাপ্টার আমাকে চলে যেতে হয়েছিল। এনিওয়ে, সবচেয়ে বড় যে জিনিসটা আনিস বলছে, যেটা এখানে সবারই উইন উইন সিচুয়েশন লাগবে। এই যে সিচুয়েশনটা সবাই বুঝতে হবে যে আমি লাভ করছি, এন্টারপ্রেনারও ভাবতে হবে যে সে লাভ করতেছে, এবং যারা প্রডিউসার তাদেরকে ভাবতে হবে যে সে লাভ করছে। এখন এই জিনিসটা সবসময় হয় না। আচ্ছা, সবচেয়ে বড় যে কথাটা, আমাদের দেশে আমাদের কৃষকরা কিন্তু খুব শক্তিশালী না, তাদের কোনো সংগঠন নাই, সমানভাবে চাপ দেওয়ার মতো এন্টারপ্রেনারদেরকে তাদের শক্তিও নাই। এখন আমরা এনএডিপিতে আমরা চেষ্টা করেছিলাম ফার্মার্স অর্গানাইজেশন বানাইতে। ফার্মার্স অর্গানাইজেশন যদি করানো যায়, তাইলে তাদের একটা জীবিত শক্তি হবে, এবং সেই শক্তিতে তারা যখনই এই কন্ট্রাক্ট ব্রিচ হবে, এক পক্ষ যখন সরে যাবে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যখন সরে যাবে, তখন এদের একটা শক্তি থাকবে তাদের সাথে ফাইট করার। এইটা একটা সারা দুনিয়াতে এটা হয়। ইন্ডিয়াতে ফার্মার্স অর্গানাইজেশন হয়েছে লিগেল ভাবে, গভর্নমেন্ট আইন তৈরি করেছে, বাংলাদেশে এখনো হয়নি। এই ফার্মার্স অর্গানাইজেশনটা বানাই দিতে হবে। এটা হলে গিয়ে আর একটা মিলিত শক্তি হইলে তারা সেখানে কাজ করতে পারবে। আর যখন দুই পক্ষই বুঝবে, যেটা আমি বলছি প্রথম, যে আমার দুইজনেই আমাদের উইন উইন সিচুয়েশন, তখন এটা হবে, এই ম্যারিজটা হবে, ফার্মার এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে একটা সমঝোতা চলে আসবে। আর না হলে এটা কিন্তু আসা সম্ভব না, ততক্ষণ পর্যন্ত না এক পক্ষ আরেক পক্ষ না বুঝে যে আমি লাভ করতেছি। এই জিনিসটাই আমাদের চিন্তা করতে হবে। জি, ধন্যবাদ। এখন কৃষক সংগঠন আমাদের লাগবে, যাতে এরা একটু শক্তিশালী হয়। আর যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, এদেরকে বলতে হবে যে তোমরাও না ইনভেস্টমেন্ট করো। ইনভেস্টমেন্ট করলে তাদের একটা ইয়ে থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাদের একটা ইন্টারেস্ট থাকে যে আমি ইনভেস্ট করেছি, আমি টাকা দিয়েছি, আমি সার দিয়েছি, বীজ দিছি, সুতরাং আমি তাদের এটা আমাদেরকে দিতে হবে, এই জিনিসগুলি। আর নতুন ফসল যখন আসবে, তখন সেখানে কিন্তু এই জিনিসগুলি খুব প্রযোজ্য। সেটাই আপাতত দৃষ্টিতে আমাদের আইন করার আগে এটা উইন উইন সিচুয়েশনের একটা পরিবেশ বানাইতে হবে। ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, এবং ধন্যবাদ মোহাম্মদ কামরুজ্জামান, এবং রুবাইয়াত ফেরদৌস চলে গেছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখানে বসে বসে আমাদের অনুষ্ঠান দেখছিলেন এবং মন্তব্য করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা খুবই পরিষ্কার, আমরা হঠাৎ করেই কোনো কিছু করতে পারবো না, সবকিছুর একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে। তবে এ কথাও ঠিক যে কিছু কিছু কথা আছে খুব মুখরোচক, সে কথাগুলো মুখে বলতে শোনা যায়, কিন্তু
বাস্তবায়িত করাটা খুব ডিফিকাল্ট। যে কথাটা আমরা শুনছিলাম যে আনিসুর রহমান সাহেব এবং রুবাইয়াতের কাছ থেকে যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে কিন্তু কাজ করা হয়নি, অথচ আমরা মুখ দিয়ে ফেনা তুলছি বাণিজ্যিক কৃষিতে আমাদেরকে যেতে হবে, খোরপোশের কৃষির থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আসলে ওই যে কথাটা আমি বলছিলাম, নদীতে ফেলে দিচ্ছি সাঁতার না জানিয়ে, এবং সে সাঁতার না কেটেই সে পাড়ে উঠে আসবে, মানে ডুবে মরবে। আমরা কি ডুবে মরার জন্য সিস্টেম করছি কিনা সেটা আমাদের একটু দেখা দরকার। আসলে সত্যি কথা হচ্ছে এটা যে কৃষক বান্ধব হওয়াটা খুবই দরকার। কৃষক বান্ধব হওয়ার জন্য আরো অনেক কাজ আমাদেরকে করতে হবে, শুধুমাত্র ঘোষণাই যথেষ্ট না, তার সাথে অনেক কর্মেও জড়িত আছে। সেই কর্মগুলো যত দ্রুততার সাথে সম্পন্ন হবে, আমরা মনে করব আমাদের কৃষকদের সক্ষমতা তত বাড়বে, এবং সেই সক্ষমতা নিয়ে তারাও হয়তো এই বাণিজ্যিক কৃষিতে চুক্তিবদ্ধ চাষী হিসেবে, চুক্তিবদ্ধ উৎপাদনকারী হিসেবে কাজ করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনার সুপারিশগুলো সরকারি যারা প্রশাসনে যারা আছেন তারা নিশ্চয়ই সেগুলোকে দেখবেন এবং শুনবেন, এবং তারাও এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের আলোচকরা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলোকে তারা বিবেচনায় রাখবেন। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল বিকেল 5টার সময়। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকলকে।